তোকে এই রুমে আসতে কে বলেছে? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি আমার রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এইটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এইরকম করে ঈশিতা। এরপর আমি নিচে না গিয়ে আমার রুমে চলে আসলাম। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি ঈশিতা খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গেলাম। জনি, এইদিকে আসো। জি আঙ্কেল, বলেন। দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি ঈশিতার দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে জনি? তোকে বসতে বললো না? আসলে আন্টি আমাকে তুই করেই বলে, আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর ঈশিতার দিকে চেয়ে আছি। ঈশিতা শুধু রাগে ফুঁসতেছে। জনি, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাইতেছো। আঙ্কেল, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না ঈশিতা, জনি কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? স্বামী ইজ মাই ফুড। এই বলে ঈশিতা না খেয়ে চলে গেল। আন্টি আঙ্কেল দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, আঙ্কেল আমি কিছু মনে করিনি ঈশিতার কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর আমার রুমে চলে আসলাম। পরিচয়টা দিয়ে নেই, আমি জনি আহমেদ, অনার্স শেষ বর্ষের ছাত্র। আর ঈশিতা হচ্ছে আমার বউ, সেই ছোট থেকে এই বাড়িতে। আঙ্কেল হচ্ছে আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। ভাগ্যবশত আমি বেঁচে যাই। আব্বু আম্মুকে হারাতে হয় 16 বছর বয়সে। এরপর আঙ্কেল আমাকে এই বাড়িতে নিয়ে আসেন। সেই ছোট থেকে ঈশিতা আমার সাথে এই রকম আচরণ করে, তবে আমি কিছু মনে করি না। তবে আগে একটু খারাপ লাগতো। আমি সেই ছোটবেলা থেকে ঈশিতাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি। ঈশিতা আমাকে প্রতিদিন ছোট লোক, কুত্তার বাচ্চা আরো অনেক কিছু বলতো। আমি একটু কষ্ট পেতাম, তবে এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর বিয়ের ব্যাপারটা হলো একটু ভিন্ন। একদিন আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে আমি আর ঈশিতা যাই। ঈশিতা আমার সাথেই পড়ে, তো আমরা ঘুরতে বের হই। হঠাৎ দেখলাম ঈশিতা সবার কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। আমার একটু খটকা লাগলো, তাই আমিও ওর পিছু নিলাম। প্রায় ও হাঁটতে হাঁটতে জঙ্গলের অন্য পারে চলে এসেছে। হঠাৎ দেখলাম একটা সাপ ঈশিতার দিকে ছুটে আসছে, তাই দৌড়ে গিয়ে ঈশিতাকে ধাক্কা দিলাম। এরপর আমি নিজেকে না সামলাতে পেরে ঈশিতার উপর পড়ে গেলাম। হঠাৎই কোথায় থেকে গ্রামের কিছু লোক এসে আমাদেরকে দেখে ফেলে এবং আমাদেরকে ভুল বোঝে। এরপর আর কি, আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে আসছে। তবে আব্বু আম্মুর ভালোবাসাটা আঙ্কেল আর আন্টির কাছে পাই। এরপর শুয়ে পড়লাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে আব্বু আম্মুর কবরটার পাশে গেলাম। মনে পড়ে ছোটবেলার কথা, আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া। কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে?
যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এইরকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় আন্টি আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি আন্টি নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। ঈশিতা তোকে খুব অবহেলা করে, তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না আন্টি। ভালোবাসার মানুষটার অবহেলা কয়জনের কপালে থাকে? আমি সব বুঝি রে বাবা, তোর জন্য খুব কষ্ট। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছু বুঝি না। কষ্ট এখন আর হয় না আন্টি। কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস ঈশিতা একদিন তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা তুই এখন রুমে যা। আর শোন, ঈশিতাকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা আন্টি। এরপর ঈশিতাকে ডাকতে যাইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতে পারিও না। ঈশিতাকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ঈশিতা নিচে নাই। আন্টি, ঈশিতা কই? কেন, তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ওহ আন্টি, ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আয়। এরপর আমি ঈশিতাকে ডাকতে চলে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। এরপর ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে ঈশিতা বলল, কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচিল্লি করস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে। কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি। আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর ঈশিতা নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগতেছে। গোলাপি রঙের একটা ড্রেস, কানের ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট অসাম লাগতেছে। আমার হা করে তাকিয়ে থাকা দেখে ঈশিতা আমাকে বলল, কুত্তার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন, শোয়ারের বাচ্চা? ঈশিতার কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি। নিজের বউয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করতেছে। আদিক খেতে না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে ঈশিতার জন্য অপেক্ষা করতে রাখলাম। কিছুক্ষণ পর ঈশিতা আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস, তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, ঈশিতা, তুই সবসময় জনের সাথে এরকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সবসময় অবহেলা করিস? কেন খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবুও কেন সবসময় খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী? হ্যাঁ, আর অধরা, তোকে আমি বলে রাখলাম, কোনোদিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এতই যদি দরদ হয়, তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমিও উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জনি তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না জনি, ওইটা আমি ভালোভাবে জানি। জনি আমাকে ভালোবাসে, তুই কিভাবে জানিস? তোকে যদি ভালোই না বাসতো, তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস, জনের মতো কেউ আমার জীবনে এলো না। ভালোবাসা না ছাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। ঈশিতার কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন। আর ঈশিতার অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টের, তা যদি ঈশিতা জানতো, তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন ঈশিতা আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় একটা পার্টি আছে, আমার সাথে তুইও যাইবি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। ঈশিতা আসতেছে, আজকেও খুব সুন্দর লাগতেছে, কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না। নিজের থেকে মুখ ফিরিয়ে নিলাম, জানি আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। কি হয়েছে, গাড়ি চালাস না কেন? এই তো চালাইতেছি। আমাদেরকে কোথায় যেতে হবে?
চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর ঈশিতার কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম, কিন্তু গাড়িটা গিয়ে থামে একটা নাইট ক্লাবে। একটু চিন্তায় পড়ে গেলাম, আমরা নাইট ক্লাবে কেন? পার্টিটা এখানে হবে। আমি আর কিছু বললাম না, গাড়িটা পার্ক করে ঈশিতার সাথে চলে এলাম। আমার কাছে এইসব কিছু ভালো লাগে না। আমি মদ তো দূরের কথা, সিগারেটও খাই না। বসে আছি, একা ভালো লাগতেছে। হঠাৎ দেখলাম ঈশিতা ওর কাপড়গুলো খুলে শর্ট একটা কাপড় পরলো, হাঁটুর উপরে কাপড়টা উঠে রয়েছে, আর একটা গেঞ্জি। এইসব দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি শুধু বসে বসে ওর কাহিনী দেখতেছি। ও একটা ছেলের কাঁধে হাত রেখে ড্যান্স করতেছে, আর ছেলেটা ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার মাথা আরো গরম হয়ে যায়। ঈশিতা অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ওর আচরণ স্বাভাবিক দেখাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারলাম। এরপর ছেলেটি ঈশিতাকে কি যেন বলল এবং তারা দ্বিতীয় তলায় যেতে লাগলো। বিষয়টি আমার কাছে একদম ভালো ঠেকছে না, তাই আমিও ওদের পিছন পিছনে গেলাম। ঈশিতা এত বেশি ড্রিঙ্কস করেছে যে তার পক্ষে ঠিকভাবে দাঁড়ানোটাও মুশকিল হয়ে পড়েছে। এরপর দেখলাম ঈশিতা ছেলেটির সাথে একটা রুমে ঢুকতেছে। তবে কি আমি যা ভাবছি তাই হতে চলেছে? আমি দরজায় কান দিয়ে শুনতে লাগলাম, আই হৃদয়, তুমি আমার কাছে আসবে না, বলে দিলাম। আসলে কি করবি তুই? তোকে আমি এইখানে কেন এনেছি তুই বুঝিস না? তোকে আমার চাই। মানে কি করতে চাইছো তুমি? আই, একদম আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করলেও লাভ হবে না, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আজকে আমি তোর সবকিছু কেড়ে নেব। না, এই কথা শোনার পর আর থাকা যাচ্ছে না। এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে। তাই দরজায় লাথি মারতে লাগলাম। এরপর অনেক চেষ্টায় দরজা খুলে ফেললাম। ভিতরে গিয়ে দেখি ছেলেটা মানে হৃদয় ঈশিতার শরীরের উপরে উঠে আছে। তখনই আমার মাথায় রাগে আগুন হয়ে যায়। আমি ছেলেটিকে লাথি মেরে ঈশিতার উপর থেকে ফেলে দিলাম। এরপর ঈশিতাকে এক হাত দিয়ে তুলে নিলাম। আমার পরনের কোটটা ঈশিতার গায়ে জড়িয়ে নিলাম। এরপর আমি গিয়ে ছেলেটিকে নিচ থেকে তুলে ইচ্ছে মতো মারতে লাগলাম। শালা আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইস। মারতে মারতে প্রায় ছেলেটিকে আধমরা করে ফেলি। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, ঈশিতা আমার, শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি ওর চোখ উপড়ে ফেলবো, মাইন্ড ইট। এরপর পিছন ফিরে দেখি ঈশিতা খাটে পড়ে আছে। হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এই রকম হয়েছে। তাই আমি ঈশিতাকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে ঈশিতাকে নিয়ে আসলাম। গাড়ি করে ঈশিতাকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে তার খাটে শুইয়ে দিলাম। ঈশিতা আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছুটাতে চাইলাম, কিন্তু পারলাম না। ঈশিতা আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে যা আমাকে পাগল করে দিচ্ছে। ঈশিতা আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এই কি করছেন? কি ছাড়েন আমাকে। উফ, তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন আমাকে। বলতে পারলাম না। ঈশিতা আমার আর ওর ঠোঁট জোড়া এক করে নিল। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি জানি ঈশিতা এইসব কিছু নেশার ঘরে করতেছে। আমার এই রকম করা ঠিক হবে না, তাই নিজেকে ছুড়াতে চাইলাম, কিন্তু পারতেছি না। ঈশিতা আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে, আর আমার ঠোঁট চুষতেছে। আমিও ধীরে ধীরে দুর্বল হতে লাগলাম। আমিও ঈশিতার ডাকে সাড়া দিলাম। ঈশিতা আমার বউ, ওর উপর আমার অধিকার আছে, আর যা হবার পরে ভেবে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুমটা ভেঙে যায়। আমি এখনো ঈশিতার বুকের মাঝে আছি, আর ঈশিতা আমাকে জড়িয়ে রেখে। ঈশিতার শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে ঈশিতার কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে ঈশিতার ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। তুই আমার রুমে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজেই আমাকে বাধ্য করছেন। আর তাছাড়া আপনি আমার বউ,
আমি আপনার সাথে থাকতেই পারি, আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। আই শহরের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর বাকি কি রাখছ? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওই রকম কিছু করবেন, তাহলে কোনোদিনও ওই পার্টিতে যেতে দিতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? কি হয়েছে? আমি তো ডান্স করছিলাম, এরপর তো কিছু মনে করতে পারছি না। ওইটাই জানতে চান কি হয়েছে কালকে রাতে? বল। এরপর আমি ঈশিতাকে সব বললাম। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলতেছিস আমার সাথে। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলতেছি না, আমাকে বিশ্বাস করুন। কি করলে আপনাকে বিশ্বাস করানো যাবে? বিশ্বাস করতে পারি, তবে আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলেন? যদি তুই আমাকে সত্যিই ভালোবাসিস, তাহলে তোর ওই ভালোবাসার কসম, তুই আমার থেকে অনেক দূরে চলে যাবি, অনেক দূরে। মুচকি হেসে বললাম, ও এই কথা। আপনাকে সত্যি অনেক ভালোবাসি, নিজের জীবনে চাইতেও বেশি। যা বলে প্রকাশ করতে পারবো না, তবে আপনার কথা রেখে বোঝাতে পারবো কতটা ভালোবাসি। ভালোবাসা মানে এই নয় প্রিয় মানুষটির সাথে থাকতে হবে, দূর থেকেও ভালোবাসা যায়। চলে যা, আর আসিস না আমার কাছে। যাচ্ছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে। প্রিয় মানুষটির থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি ঈশিতার কাছে? কেন বুঝে না ওকে সত্যি ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়ে ও যদি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারি, তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। ফ্রেশ হয়ে নিলাম, বসে আছি খাটের উপর, আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম, তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগে। জীবনে পথ চললে হবে একা। ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে ঈশিতার একটা ছবি নিলাম। ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আন্টি আঙ্কেলকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। ঈশিতার অবহেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যায়। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে। আমি চোখ ডলতে ডলতে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে গিয়ে রাস্তার ওপারে পড়ে গেলাম। চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পাওয়া হলো না বউয়ের ভালোবাসা। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। হাসপাতাল থেকে মুক্তি পেলাম 4 মাস পর। ভাবতে অবাক লাগে এতগুলো দিন কিভাবে ছিলাম হাসপাতালে। ঈশিতা একটিবারের জন্য খোঁজ নেয়নি। ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম 4 মাস ধরে এই হাসপাতালে ছিলাম। তার মানে ওই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়নি। কেন বেঁচে গেলাম? আল্লাহ কেন নিল না? না জানি আরো কত অবহেলা সহ্য করতে হবে, কত অপমানিত হতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে। ভাগ্যে কি এইটাই লেখা ছিল? রাস্তা দিয়ে হাঁটতেছি আর কথাগুলো ভাবতেছি। পুরো শরীর ব্যথা করতেছে। ব্যথার কারণে ঠিকমতো হাঁটতে পারতেছি না। একটু পর পর মাথাটা চক্কর দিয়ে উঠছে। মাথা ব্যথাও ভীষণ বেড়ে যাচ্ছে। জীবনে 4টি মাস অতিবাহিত হয়ে গেল কোমায় থেকে, কিন্তু ঈশিতা একবারের জন্য আমার খবর নিল না। তাহলে কি ওর মনে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই? ওর জীবনে কি আমার জন্য একটু জায়গা নেই? আর জায়গা থাকবেই বা কেন? আমি তো ছোট লোক। হয়তো ঈশিতা এখন নতুন কাউকে নিয়ে সুখে আছে। পাওয়া হলো না আর ঈশিতার ভালোবাসা। এইদিকে সন্ধ্যাই হয়ে আসছে। কোথায় যাব, কি করব? আমার কাছে 1টি টাকাও নেই যে কিছু খাবো। প্রায় গভীর রাত হয়ে এসেছে। বসে আছি পেটের ক্ষুধাও ব্যথাত শরীর নিয়ে একটা ল্যাম্পপোস্টের নিচে। ভাবতেই পারিনি
জীবনে এমন দিনও পার করতে হবে। সবই নিয়তির খেলা। আনমনে বসে আছি আর আকাশের তারাগুলো দেখছি। আজকে তারাদেরকেও একা লাগছে। আকাশে চাঁদটা ঠিকই উঠেছে, কিন্তু আমার মনের আকাশটা আধার হয়ে আছে। হঠাৎ খেয়াল করলাম একটা গাড়ি এই দিকে আসতেছে। একবার ভাবলাম সাহায্য চাইবো, আবার বসে পড়লাম। গাড়িটা আমার সামনে এসে থামলো। কি ব্যাপার, গাড়িটা আমার সামনে দাঁড়ালো কেন? হয়তো ওদের কোনো কাজে দাঁড়িয়েছে। আমি গাড়ির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি। চেনা চেনা মনে হচ্ছে। গাড়ি থেকে একজন লোক নেমে আসলো। আরে, এ তো আঙ্কেল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দেখলাম আঙ্কেলের চোখে পানি। হয়তো কতগুলো দিন পর দেখা হলো তাই। আঙ্কেল এসে আমার পাশে এসে চুপ করে বসলেন। আমিও চুপচাপ বসে আছি। হঠাৎ নীরবতা ভেঙে আঙ্কেল বললেন, কেমন আছো জানি? আঙ্কেল, ভালোই আছি। যতটা ভালো থাকলে মৃত ব্যক্তির মতো জীবন যাপন করা লাগে। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, এতদিন কোথায় ছিলে? এই তো আঙ্কেল, এক বন্ধুর বাসায়। তা বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু তোমার এ অবস্থা কেন? কি রকম শুকিয়ে গেছো? ঠিকমতো খাও না নাকি? একদম বদলে গেছো। আর তোমার কপালে হাতে এতগুলো কিসের দাগ? মনে হয় তো কোনো কাটার দাগ। কি হয়েছে বলো তো? আমার কথা না হয় বাদ দেন। ওই দিন সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেছি, তাই একটু কাটা গেছে। ঈশিতা কেমন আছে? তোমার চলে যাওয়াতে সবচাইতে ভালো আছে ঈশিতা। কথাটি শুনে অনেকটা কষ্ট পেলাম। এতদিনেও আমার জন্য তার হৃদয়ে একটুও মায়া জন্মালো না। জানো, তুমি যখন বাড়ি থেকে চলে গেছো তোমার আন্টির হার্ট স্ট্রোক হয়েছে। কথাটি শুনে ভীষণ কষ্ট পেলাম। আজকে আমার জন্য সবকিছু হয়েছে। সবকিছুর জন্য আমি দায়ী। আন্টি এখন কেমন আছেন? আছে মোটামুটি, কিন্তু তুমি যদি না ফিরে যাও তাহলে তোমার আন্টির খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। তুমি প্লিজ আমার সাথে চলো। চুপ করে বসে রইলাম। কিভাবে যাব আমি ওই বাড়িতে? আমি তো ঈশিতাকে কথা দিয়েছি আর কখনো ওর সাথে দেখা দিব না। কিন্তু নিয়তি কেন বারবার পরীক্ষার মুখে ফেলে আমাকে? আবার ঈশিতার সম্মুখীন হতে হবে। চাই না নতুন করে অবহেলা পেতে, চাই না নতুন করে কষ্ট পেতে, কিন্তু আন্টির জন্য যেতে হয়, কারণ তিনি আমাকে নিজের ছেলের মতো আদর করতেন। আবারও একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। কি হয়েছে জানি, চুপ করে বসে আছো কেন? প্লিজ চলো আমার সাথে। কিন্তু আমি তো যেতে পারবো না। আমি ঈশিতাকে কথা দিয়ে এসেছি, আর কোনো দিন ওর সামনে যাব না। তুমি কি তোমার কথা রাখতে গিয়ে তোমার আন্টিকে হারাবে? পড়ে গেলাম আরেক চিন্তায়। ছোটবেলায় আব্বু আম্মুকে হারালাম, কিন্তু আব্বু আম্মুর অভাবটা আমাকে বুঝতে দেয়নি তারা। তাহলে আজকে কেন আমার জন্য মরতে বসবে? এইটা হয় না। আঙ্কেল, আমি রাজি। এই তো আমার লক্ষ্মী ছেলে, চলো। এইটা বলে আমার কপালে একটা চুমু দিলেন আঙ্কেল। আমি মুচকি হেসে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে অবাক হয়ে গেলাম, ঈশিতাও গাড়িতে রয়েছে। তার মানে কি ঈশিতা আমার সবগুলো কথা শুনে নিয়েছে? আমি কিছু না বলে গিয়ে গাড়িতে বসলাম। শরীরের ব্যথার জন্য ঠিকমতো বসতে পারছি না, খুব ব্যথা করছে। তবুও কষ্ট করে বসে পড়লাম। চুপচাপ বসে রইলাম। আবার অনেকদিন পর ঈশিতার সাথে দেখা হলো। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন ঈশিতা কলেজের সবার সামনে আমাকে জুতা দিয়ে মেরেছিল। ওই দিন ঈশিতার সাথে কলেজে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ ঈশিতার এক বান্ধবীর সাথে ধাক্কা লাগে আমার। আমি মেয়েটিকে সরি বললাম। মেয়েটি আমাকে কিছু না বলে চলে গেল। কিন্তু কোথায় থেকে ঈশিতা এসে আমাকে ওর পায়ের জুতা খুলে আমাকে মারতে লাগলো। ঈশিতা তার পায়ের হিলওয়ালা জুতাগুলো দিয়ে মারতে মারতে আমার শরীরটা রক্তাক্ত করে দেয়, কিন্তু আমি জায়গা থেকে সামান্য সরে দাঁড়াইনি। ওই সময় শুধু চোখ দিয়ে পানি ঝরেছে। ঈশিতার বান্ধবী এসে ঈশিতাকে বলল, ওর কোনো দোষ নেই, আসলে আমি অনেক তাড়াহুড়োতে ছিলাম, ভালোভাবে খেয়াল করিনি, তাই ধাক্কা লাগলো। আর জনি তো নিজে থেকে আমাকে ধাক্কা দেয়নি। তাহলে তুই ওকে শুধু শুধু শাস্তি দিচ্ছিস কেন ঈশিতা? আমি জানি ওই ছোট লোক নিজে থেকে তোকে ধাক্কা দিয়েছে দিশা। এই বলে আবার মারতে থাকে আমাকে। প্রায় আধমরা হয়ে গেছি ওই দিন। ওই সময়
16 দিন হাসপাতালে থাকতে হয়েছে আমাকে, শুধুমাত্র একটা ভুলের জন্য। সবার সামনে আমাকে অপমানিত করলো, সবার সামনে আমাকে মারলো। কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে। আমি কান্না করতেছি। ঈশিতা বুঝতে পেলে তাই আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো ঈশিতাদের বাড়িতে। আমি দৌড়ে গেলাম আন্টির কাছে। আন্টি শুয়ে আছে, কি রকম শুকিয়ে গেছেন। মনে হয় ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো ওষুধও খায় না। আমি গিয়ে আন্টির পাশে বসলাম এবং মাথায় হাত রাখলাম। আমার হাতের স্পর্শ পেয়ে আন্টি জেগে গেলেন। আমাকে দেখে আন্টি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আন্টির চোখ ছলছল করছে। আমাকে আন্টি পাগলের মতো চুমু দিতে লাগলেন। কেমন আছো আন্টি? আগে ভালো ছিলাম না রে, তুই এসে গেছিস, আমি এখন খুব ভালো আছি। কিন্তু তোর এই রকম অবস্থা কেন? কপালে কাটার দাগ, হাতেও অনেক বড় কাটার দাগ রয়েছে। ওইটা আন্টি তেমন কিছু না, সিঁড়ি দিয়ে নামতে পড়ে গেছি, তাই একটু কেটে গেছে। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না তোর কথা, কেন জানি তোর কথা মানতে পারছি না। না আন্টি, ওই রকম কিছুই না। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আচ্ছা আন্টি। আমি চলে যেতে লাগলাম। আন্টি আবার আমাকে পিছন থেকে ডাক দিলেন। জি আন্টি, বলো। এইদিকে আয় তো, তোকে জড়িয়ে ধরি না অনেক দিন হইছে। আমি মুচকি এসে আন্টির কাছে গেলাম। আন্টি আমাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই আমি ব্যথায় আহ করে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল। কি হয়েছে জনি? আন্টি হঠাৎ পিঠে ভীষণ ব্যথা করে উঠল। কই দেখি। আমার পরনে টি শার্টটা উল্টিয়ে আন্টি বড়সড় একটা ধাক্কা খেলেন, বুঝতে পারলাম। সাথে সাথে আঙ্কেল আর ঈশিতাও, কিন্তু কি এমন হয়েছে বুঝতে পারলাম না। সত্যি করে বল জনি, তোর কি হয়েছে? তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? আরে আন্টি, মিথ্যা বলবো কেন? আমি তো সত্যি বলতেছি। তুই সত্যি বলিস তাই না? এক থাপ্পড় দিব। তোর পিঠে ওইটা কিসের দাগ? কই, কিসের দাগ? আমি আয়নার সামনের দিকে দেখতে লাগলাম। দেখে আমি নিজেই অনেক বড় ধাক্কা খেলাম। আমার পিঠের প্রায় অর্ধেকটা কাটা। তার মানে ওই অ্যাক্সিডেন্ট এইরকম হয়েছে। কিভাবে বেঁচে গেলাম? এত বড় আঘাত হওয়ার পরেও বেঁচে গেলাম। জনি তোকে আমার কসম, সত্যি করে বল কি হয়েছে? কি করি এখন? সত্যিটা তো বলতেই হবে। আসলে আন্টি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লাগে আমার। আমি এতদিন ধরে আমার কোনো বন্ধুর বাসায় না, হাসপাতালে ঘুমাইছিলাম। আর আজকে 4 মাস পর জ্ঞান ফিরেছে। এইবার আন্টি হাউমাউ করে কেঁদে দিলেন। আমি গিয়ে আন্টিকে সান্ত্বনা দিতে লাগলাম। কোনো মতে আন্টিকে ঠান্ডা করলাম। এরপর আন্টিকে বুঝিয়ে সুজিয়ে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হতেও পারছি না। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খাওয়ার জন্য। আন্টি আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। তবে একটা জিনিস খেয়াল করলাম, ঈশিতা আজকে আমার সাথে এক টেবিলে বসে খেলো। অনেকটা খুশি হলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পিঠে ব্যথার জন্য পারছি না। তবুও কোনো মতে চিত হয়ে শুয়ে পড়লাম। ভোরবেলায় ফজরের আজানে ঘুম ভাঙলো। বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছে। শরীরটা এখন আগের মতো ব্যথা করতেছে। অনেক কষ্ট করে উঠে অজু করে নামাজ পড়তে চলে গেলাম। কারণ এখনকার এই ব্যথা জাহান্নামের শাস্তি থেকে 1 কোটি গুণ কম। এই সামান্য কষ্টের জন্য কপালে আখিরাতে চিরস্থায়ী সুখ থাকতে পারে। অনেক কষ্ট করে নামাজ পড়ে বাড়িতে আসলাম। এখন একটু ভালো লাগতেছে। হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে। অনেক দিন পর সকালে সূর্যটা দেখতে পাবো। কারণ হাসপাতালে এতদিন কোমায় থাকায় বাহিরের আলো আমার হৃদয় স্পর্শ করতে পারিনি। তাই ছাদে চলে আসলাম। খেয়াল করলাম কেউ একজন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতেই বুঝতে পারলাম ঈশিতা। আমি গিয়ে ওর একটু পাশে দাঁড়ালাম। ভাবলাম এই কয়দিনে হয়তো আমি তার হৃদয়ে একটু হলেও আমার জন্য জায়গা করতে পেরেছি। কারো উপস্থিতি টের পেয়ে ঈশিতা আমার দিকে তাকালো। আমাকে দেখে বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকালো ঈশিতা আমার দিকে। তুই এখানে কি করিস? তোকে বলছি না আমাকে ডিস্টার্ব করবি না। আসলে আমি বুঝতে পারিনি আপনি ছাদে আছেন। জানলে এখানে আসতাম না। জানলে আসতিস না? এই বাড়িতে আবার কেন আসলি তুই? তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? মরিস নাই কেন অ্যাক্সিডেন্টে? মরে আমাকে উদ্ধার করতি? যত সব ছোট লোক কোথাকার। এই বলে ঈশিতা চলে গেল।
ঈশিতার কথা শুনে বুকের ভিতর ঘূর্ণিঝড় শুরু হলো। তাহলে কি আমি ভুল ভাবনা নিয়ে এতদিন বেঁচেছিলাম? মৃত্যুটাই আমার জন্য শ্রেয় ছিল। ভালোবাসার মানুষটি বলছে মরতে, তাহলে এই তুচ্ছ জীবন রেখে কি লাভ? শুধুমাত্র আত্মহত্যা করলে এই অবহেলা থেকে মুক্তি পেতে পারি, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আর এই কথা জেনে বেঁচে আছে পৃথিবীতে হাজারো জীবন্ত লাশ। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতেছে, কেন জানি বাধা দিয়েও থামাতে পারছি না। বুকের ভিতর দিয়ে বয়ে যাওয়া কষ্টের ঢেউ। আর কত অবহেলা পেতে হবে জানি না, তবে একদিন এই অবহেলিত জনির কাছে ঈশিতাকে আসতেই হবে। সূর্যোদয়টা না দেখে চলে আসলাম। ইচ্ছে নেই সূর্যোদয় দেখার। নাস্তা করতেই নিচে চলে আসলাম। জানি ঈশিতা আমার সাথে এক টেবিলে বসে নাস্তা করবে না, তবুও বসলাম। ঈশিতা আসলো আর আমাকে দেখেই আবার চলে গেল। ওই সময় কষ্ট পেয়েও পেলাম না, কারণ প্রিয় মানুষটির থেকে কষ্ট পাবো এই কথা যদি জেনে যায় তাহলে ওই রকম আঘাত করে না, তবে জখমটা রয়ে যায়। এরপর আমাকে আন্টি নিজ হাতে নাস্তা খাইয়ে দিলেন। এরপর আমি একটু রেস্ট নিয়ে ফার্মেসিতে গিয়ে 1 মাসের জন্য ওষুধ নিয়ে আসলাম। ধীরে ধীরে পিঠের ক্ষতটা ভালো হতে লাগলো। পিঠের ক্ষত ভালো হয়ে লাভ কি? বুকের ক্ষতটা তো তার চেয়ে 1000 গুণ বেশি, যা শুধু ঈশিতাই ভালো করতে পারবে, যার একমাত্র ওষুধ ঈশিতা। আজ 1 মাস পর আমি মোটামুটি সুস্থ, কিন্তু অবহেলাটা প্রতিদিন পেতে হয়। এই কারণে না হয় অন্য কারণে। এখন থেকে আমি আঙ্কেলের অফিসে যাব। আঙ্কেল বারণ করছে, তবুও ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না। এর চেয়ে অফিসে গেলেই ভালো হয়। কিন্তু ঈশিতাও নাকি অফিসে যেতে চায়, তবে ভালোই হবে। কাজের ফাঁকে ঈশিতাকে চুরি করে নিজের ইচ্ছা মতো দেখতে পাবো, এতেই অনেক। অফিসে প্রতিদিন আমি আর ঈশিতা দুইজনে এক গাড়িতে করে গেলাম, সাথে আঙ্কেলও ছিলেন। আজ থেকে অফিসের নতুন এমডি হচ্ছে ঈশিতা, আর আমাকে একটা ডেস্ক দেখিয়ে দিলেন। আমার জন্য কাজটা নির্ধারিত নয়, আমার কাছে ভালো লাগলে কাজ করতে পারবো, না হয় অফিসে বসে থাকতে পারবো। প্রথম দিন সবার সাথে পরিচয় হয়ে নিলাম আর একজনকে বন্ধু বানিয়ে নিলাম। নাম হচ্ছে রাকিব। আমার সমবয়সী রাকিব, আর আমার পাশের ডেস্কে রাকিব বসে। আমরা সমবয়সী হওয়ার কারণে একজন আরেকজনকে তুই করেই বলি। প্রথম দিন সবকিছু বুঝে নিতে নিতে সময় কেটে গেল। পরদিন সকালবেলা নাস্তা করে অফিসে চলে আসলাম। ঈশিতাও আমার সাথে গাড়িতে আসে। আমি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে ঈশিতার দিকে তাকিয়ে থাকি। মেয়েটাকে দেখতে কতটা নিষ্পাপ লাগে, কেউ দেখলে বিশ্বাসই করবে না মেয়েটা যে এত নিষ্ঠুর। তবে ঈশিতা আমার জন্য নিষ্ঠুর না। ঈশিতা আমার জন্য আমার রাজ্যের রানী। আমার ডেস্কে বসে আছি, এমন সময় পিয়ন এসে বলল ঈশিতা নাকি আমাকে ডাকছে, তাই গেলাম ওর কেবিনে। আসতে পারি ঈশিতা? ওই ছোট লোক, এটা অফিস, বাড়ি না। আর তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকিস? সরি ম্যাম, বলেন কি করতে হবে? মনে থাকে যেন। এখন এই ফাইলটা রেডি করে নিয়ে আয়। জি ম্যাম। প্রায় 1.5 ঘন্টা পর ফাইলটা রেডি করতে পারলাম। এইবার ঈশিতার কাছে নিতে হবে। মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম। এই যে ম্যাম, ফাইলটা রেডি। আমার হাত থেকে ফাইলটা নিয়ে ঈশিতা দেখতে লাগলো। হঠাৎ ঈশিতা ফাইলটা আমার দিকে ছুড়ে মারলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, সামান্য একটা ফাইল ঠিক করে তৈরি করতে পারিস না, আর আসছে অফিসে কাজ করতে। ফাইলটা এসে আমার কপালের আগের ক্ষতটায় লাগে। ফাইলের কোনা লাগায় ক্ষতটা ফেটে টপ টপ করে রক্ত ঝরতে লাগে। ভীষণ ব্যথা করতে লাগলো। আমি তবুও চুপচাপ দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে আছিস কেন? যা, ফাইলটা 20 মিনিটের মধ্যে ঠিক করে আনবি, না হয় তোর কপালে খারাপই আছে। আমি ফাইলটা ফ্লোর থেকে তুলে নিজের ডেস্কে চলে আসলাম। রক্ত এখনো ঝরতে থাকে। বিষয়টা রাকিব ঠিকই বুঝতে পারে, তাই রাকিব আমার জন্য অফিসে রাখা মেডিসিনের ফার্স্ট বক্সটা আনলো আর ধীরে ধীরে ক্ষতটা পরিষ্কার করতে লাগলো। ওর হাতটা আমার ক্ষততে লাগতেই ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। ভীষণ ব্যথা করতেছে। এরপর রাকিব ধীরে ধীরে আমার মাথা ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। এরপর রাকিব চুপি চুপি ফাইলটা আবার ঠিক করে দিল। আমি গিয়ে ফাইলটা ঈশিতাকে দিয়ে চলে আসলাম। এরপর অফিস শেষে আবার ঈশিতাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাড়িতে ঢুকবার সময় আমার মাথায় ব্যান্ডেজ দেখে আন্টি আমার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন,
কি হয়েছে জনি, মাথায় ব্যান্ডেজ কেন? ও কিছু না আন্টি, গাড়িতে ওঠার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে হালকা খেটে চাই, দেখবা আমার ঠিক হয়ে যাবে। এই কথা বলে রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙে প্রায় সকাল 9টায়। কি ব্যাপার, কোনো দিন তো এত দেরি করে ঘুম ভাঙে না। শোয়া থেকে উঠতে চেষ্টা করলাম, কিন্তু উঠতে পারছি না। পুরো শরীর কি রকম ভার হয়ে আছে আর আগুনের মতো পুড়ে যাচ্ছে। হঠাৎ করে আবার জ্বর এলো কেন? কালকের ঘটনা মনে পড়ে গেল। কপালে হাত দিয়ে দেখি কে যেন জলপট্টি দিয়ে রেখেছে। এরপর অনেক কষ্টে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আর অফিসে যাওয়া হবে না, অনেক লেট হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারলাম না, আমার মাথায় জলপট্টি দিলটাকে? মনে হয় আন্টি ছাড়া আর কেউ হতেই পারে না। আন্টির কথা ভাবতেই আমার রুমে এসে হাজির হয়ে গেলেন। এখন কেমন আছিস বাবা? জ্বরটা কমেছে? আন্টি, এখন একটু সুস্থ আছি, আর জ্বরটাও একটু কমেছে। আমি তোর জন্য নাস্তা নিয়ে এসেছি, হ্যাঁ কর, আমি খাইয়ে দিই। এরপর আন্টি আমাকে খাওয়াতে লাগলেন। আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। আচ্ছা আন্টি, আমার মাথায় জলপট্টি দিল কে? আমি দিয়েছি। আচ্ছা, কালকে কি হয়েছে সত্যি বল। গাড়ির সাথে হালকা ধাক্কা লাগলে তো এমন রকম আঘাত হয় না, আবার রাতে জ্বর এসেছে। সত্যি করে বল, কিন্তু আমার সাথে মিথ্যা বলবি না। না আন্টি, সত্যি সেই রকম কিছু না। আবার মিথ্যা কথা বলিস, আমি কিন্তু সব বুঝি। ঈশিতা ওই রকম করেছে তাই না? সত্যি কথা বলবি কিন্তু। আসলে জানাটা কি বেশি জরুরি? বেশি জরুরি, বল আমাকে। এরপর অনিচ্ছা সত্ত্বেও আন্টিকে সব বলতে হলো। আমার কথা শুনে আন্টির মুখটা কালো হয়ে গেল। আমার মাথার ব্যান্ডেজটা খুলে আন্টি দেখতে লাগলেন। এরপর আন্টি কিছু না বলে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেলেন। আমিও চুপচাপ শুয়ে পড়লাম। অনেকদিন কলেজে যাওয়া হয় নাই, আবার সামনের মাসে পরীক্ষা। আমার ওই রকম ভালো প্রস্তুতি নাই। কালকে কলেজে যেতে হবে, এইভাবে দিনটা কেটে যায়। জ্বরটা একটু কমেছে, তাই সকালে নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হঠাৎ আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়লো। আমি তাড়াতাড়ি ব্রেক করলাম, তবুও গাড়ির সাথে হালকা ধাক্কা লাগে মেয়েটির। আমি তাড়াতাড়ি গাড়িটা বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর মেয়েটিকে তুলতে গেলাম। আরে, এইটা তো ঈশিতার ফ্রেন্ড দিশা। আমি তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দিলাম দিশার দিকে। উঠে আসো দিশা। এরপর আমি ধীরে ধীরে দিশাকে তুলতে লাগলাম। গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে মেয়েটা পায়ে ব্যথা পাইছে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, তেমন না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন ছাড়ো, আমি যেতে পারবো। আচ্ছা। আমি দিশাকে ছেড়ে দিলাম। ও ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে লাগলো, কিন্তু পায়ের ব্যথার কারণে পারছে না। দিশা পড়ে যেতে লাগলো, তাই আমি তাড়াতাড়ি দিশাকে আবার ধরে ফেললাম। চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না, তার আর দরকার হবে না, আমি যেতে পারবো। চুপ, সেই তখন থেকে যেতে পারবো বলছে তো, কই একটু তো সামনে যেতে পারছো না? তো আমি এখন কিভাবে যাব? আচ্ছা দাঁড়াও, কি করব ঠিক বুঝতে পারছি না। মেয়েটা ঠিক মতো হাঁটতেও পারছে না, তাই কোনো কিছু না ভেবে দিশাকে কোলে তুলে নিলাম। এইরকম কিছুটা একটা করব দিশা ভাবতে পারিনি। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে দিশা গাড়িতে উঠিয়ে নিলাম। আসলে আমারও কোনো ইচ্ছা ছিল না দিশাকে কোলে নেওয়ার, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে করতে হলো। এরপর দিশাকে একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার দেখাতে হবে, না হয় পরে আবার সমস্যা হতে পারে। গাড়ি থেকে হাসপাতালের ভিতর কোলে করে নেওয়া লাগলো। এরপর ডাক্তারকে দেখিয়ে নিলাম। আঘাতটা একটু বেশি লেগেছে, তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন। ওষুধগুলো কিনে দিশাকে নিয়ে আবার গাড়িতে চলে এলাম। দিশা কোথায় যাবে এখন? কলেজে নাকি বাড়িতে? কলেজে চলো। ঠিক মতো হাঁটতে পারবে তো? সমস্যা হলে বলো, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। হাঁটতে পারবো, সমস্যা হবে না আমার। কলেজে চলো। এরপর আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালানোর সময় খেয়াল করলাম দিশা আমার দিকে বারবার আর চোখে তাকিয়ে রয়েছে। আমি কিছু বললাম না। কলেজে চলে এলাম। অনেকদিন পর কলেজে এলাম। দিশা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো, কিন্তু পারছে না, তাই আমি গিয়ে দিশার হাতটা ধরে ফেললাম। এরপর ধীরে ধীরে ওকে নিয়ে যেতে লাগলাম। কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি ওইদিকে পাত্তা না দিয়ে দিশাকে নিয়ে ক্লাসে চলে আসলাম। এরপর মেয়েটাকে আমার পাশেই বসালাম।
কারণ মেয়েটা এখন আমার দায়িত্বে। আমার জন্য মেয়েটার এই অবস্থা হয়েছে। কিন্তু মেয়েটা ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? দিশা, ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? কলেজে যাচ্ছিলাম, আসলে একটা কাজ ছিল। ও, আচ্ছা জনি, একটা কথা বলো তো, সত্যি করে বলবা? বলো, কি শুনতে চাও? এতদিন কই ছিলা তুমি? আর শরীরের কি অবস্থা করেছো? ঠিক মতো খাও না নাকি? সব সময় সবার কাছ থেকে এই প্রশ্নটা এড়িয়ে যেতে চাই, কিন্তু পারি না। প্রশ্নটার সম্মুখীন হতে হয়। না, তেমন কিছু না। সত্যি করে বলবা কিন্তু। আমি জানি তুমি মিথ্যে কথা বলতেছ। যেদিন থেকে তুমি কলেজে আসো না, সেদিন থেকে ঈশিতাও আসে না। সমস্যা কি বলো তো? সেই রকম কিছু না, শুধু একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি বন্ধু ভেবে বলতে পারো। আসলে দিশা, ওই দিন আমি ঈশিতার কথা রাখতে গিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে যাই। ঠিক ওই দিন আমার রোড অ্যাক্সিডেন্ট হয়। প্রায় 4 মাস পর আমার জ্ঞান ফিরে। ডাক্তারের কাছে থেকে জানতে পারি আমি 4 মাস কোমায় ছিলাম। চিকিৎসার ব্যাপারটা হলো, ওই হাসপাতালে নাকি একটা ফান্ড আছে। যে রোগীর আত্মীয় বা কাছের কেউ যদি না থাকে, তাহলে তাদের হাসপাতালের ওই ফান্ড থেকে চিকিৎসা করা হয়। আমার চিকিৎসাটাও হয় ওই ফান্ডের সাহায্যে। এরপর যখন জ্ঞান ফিরে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারি নাই। ভাগ্যবশত আবার ঈশিতাদের বাড়িতে আসতে হলো। যখন ঈশিতাদের বাড়িতে ফিরে এলাম, ভাবলাম এই কয়েকদিনে হয়তো আমার জন্য ঈশিতার মনে একটু হলেও মায়া জন্মাবে। কিন্তু তার হলো কই? সে আগের মতো ঈশিতার কাছ থেকে অবহেলা পেলাম। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। দিশার দিকে তাকিয়ে দেখি তার মুখটা কেমন মলিন হয়ে আছে। বুঝতে পারলাম আমার কথা শুনে হয়তো একটু কষ্ট পেল। আচ্ছা জনি, ঈশিতা তোমাকে এত কষ্ট দেয়, এত অবহেলা করে, এত অপমান করে, তবুও তুমি কিছু বলো না কেন? ভালোবাসি তাই কিছু বলতে পারি না। ঈশিতার ভালোবাসা না পেলে কি হবে? তার দেওয়া অবহেলাগুলো উপহার হিসেবে গ্রহণ করি। বুঝলাম। ঈশিতাকে ভালোবেসে তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে ভালোবেসে আরেকজন কষ্ট পাচ্ছে। না পারছে তোমাকে তার মনের কথা বলতে, না পারছে ভুলে যেতে। মানে কি? তোমার কথার কিছুই বুঝলাম না। না, কিছুই না। এইভাবে কথায় কথায় ক্লাসগুলো শেষ হয়ে যায়। এরপর দিশাকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আন্টি রুমে গেলাম। আন্টি, আসবো? বাবা, কিছু বলবি? আন্টি, বলবো। আঙ্কেলকে বলে দিও আমি এই কয়েকদিন অফিস যেতে পারবো না, সামনে পরীক্ষা আছে। আচ্ছা, বলবো। আন্টি, ঈশিতা কোথায়? ওর রুমে নাকি? না, ঈশিতা এখনো অফিস থেকে আসে নাই। মানে, বলো কি? প্রায় রাত হয়ে এলো, কিন্তু ঈশিতা এখনো বাড়িতে আসলো না। অফিস তো সে কখন শেষ হয়ে যায়। কি জানি বাবা, মেয়েটা আজকে এত দেরি করছে কেন? আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি খবর নিচ্ছি। এরপর আমার রুমে এসে রাকিবকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছিস দোস্ত? এই তো ভালো। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা দোস্ত, অফিস কি ছুটি? অফিস তো সেই কখন শেষ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আরে, ঈশিতা এখনো বাড়িতে ফিরে নাই। বলিস কি? দেখ, ম্যাম হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আচ্ছা দোস্ত, তাহলে রাখি। তোর সাথে আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। এই বলে মোবাইলটা কেটে দিলাম। কি করি এখন? ঈশিতার নাম্বারটা বউ দিয়ে সেভ করা আছে, কিন্তু কোনো দিন ফোন দেওয়া হয়নি। আর কোনো কিছু না ভেবে ফোন দিলাম, কিন্তু ফোন তুলছে না। এইভাবে 6 বার ফোন দিলাম, তবুও ফোনটা ধরলো না। আমার চিন্তা আরো বেড়ে গেল, তাই আবার ফোন দিলাম। এইবার ঈশিতা কলটা ধরলো। ওই ছোট লোকের বাচ্চা, বারবার ফোন দিস কেন? আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসেন, আন্টি আপনার জন্য চিন্তা করছে। তোকে বলতে যাব কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। যত সব ছোট লোক কোথাকার। ঈশিতার কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। ঈশিতার বয়ফ্রেন্ড আছে? ভাবতেই চোখ দুটো ভিজে গেল পানিতে। বুক ফেটে কান্না আসছে। আমার ভালোবাসা কখনো ঈশিতা বুঝলো না, শুধু অবহেলাই করে গেল। তবে কি ঈশিতাকে আমার নিজের করে আর কখনো পাবো না? কখনো কি আর হবে না ঈশিতার ভালোবাসা পাওয়া? অনেক কান্না করলাম। ভালোবাসার মানুষটির অবহেলা মৃত্যুর সমান। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বারবার শুধু ঈশিতার কথাগুলো মনে পড়ছে। তবে কি
চিরতরে হারাতে হবে ঈশিতাকে? আর যেইভাবে অবহেলা করছে তাতে ঈশিতা না থাকাও ভালো, কিন্তু প্রিয় মানুষটির কাছ থেকে অবহেলা করলে তা না পাওয়ার চেয়েও ভালো। কিন্তু আমি যে এত অবহেলা নিতে পারছি না, কিন্তু একদিন ওর অবহেলা গুলাও খুব মিস করব। আমাকেও কিছু একটা করতে হবে, এমন কিছু করব যাতে ঈশিতা নিজেই আমার কাছে আসে। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর গাড়ি নিয়ে কলেজে চলে আসলাম। মনে পড়ে সেই দিনগুলো যখন আমি আর ঈশিতা একসাথে কলেজে আসতাম। আমি সবসময় ক্লাসে চুপটি মেরে বসে থাকতাম, আর ঈশিতা ওর ফ্রেন্ডের সাথে কত মজা করত। আমি গাড়িটা পার্ক করে চলে আসলাম। বসে আছি নিজের বেঞ্চে, হঠাৎ কোথায় থেকে একটা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল। আরে দিশা, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো? ভালোই, তুমি? আমিও ভালো আছি। দিশা, একটা কথা ছিল। বলো, সমস্যা নাই। সত্যি কথা বলতে হবে কিন্তু। আরে বাবা, সত্যি বলবো। আচ্ছা, ঈশিতার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তুমি কি জানো? না তো, আমার জানা মতে কেউই নাই। কেন, কি হয়েছে বলো তো? না, তেমন কিছুই না। বুঝলাম, তেমন কিছু না, তবুও বলো তুমি। আসলে ঈশিতা আমাকে কালকে বলল ওর নাকি বয়ফ্রেন্ড আছে। আরে বলো কি, আমাকে তো কখনো বলে নাই। আর তুমি থাকতে অন্য কোনো ছেলে কেন থাকবে? তুমি না ওর স্বামী? দিশা, তুমি তো জানো আমি ওর নামের স্বামী, অধিকারে না। জনি, তোমাকে একটা কথা বলবো, রাখবা আমার কথা? আচ্ছা বলো, কি করতে হবে? না, আগে আমাকে কথা দিতে হবে। আচ্ছা দিলাম, এখন তো বলো। চলো না, আমরা আজকে ক্লাস না করে ঘুরবো। অনেক দিন হলো যায় না। চলো না প্লিজ। কিন্তু ক্লাস? তুমি কিন্তু কথা দিয়েছো, যেতে তো হবেই। কি আর করা যায়, কথা যখন দিয়ে দিয়েছি তাহলে কথা মতো কাজ করতে হবে। এরপর গাড়ি নিয়ে আমি আর দিশা বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য নদীর পাড়ে যাব। এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে গেলাম। বসে আছি নদীর পাড়ে একটা গাছের নিচে। কি সুন্দর প্রকৃতি, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। দিগন্ত বিস্তৃত নদী, নদীর ওপরে সারি সারি গাছ, চারিদিকে হালকা রোদের তাপ, আর দক্ষিণের বাতাস এসে মনে দোলা দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। জনি, কি ভাবো? এই যে কত সুন্দর প্রকৃতি, দিগন্ত বিস্তৃত নদী, এর পারে আমরা দুইজন পাশাপাশি একটা গাছের নিচে বসে আছি। এই সময়টা আরো সুন্দর হয় যখন প্রিয় মানুষটি পাশে থাকে। কিছু বললাম না, চুপচাপ করে বসে রইলাম। কি হয়েছে, বসে আছো যে? কথা বলো না কেন? না, এমনিতেই। আচ্ছা, তুমি কি এখনো ঈশিতাকে ভালোবাসো? বাসি তো, আগের মতোই ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো বললে না তো? আমিও একজনকে খুব ভালোবাসি, তবে বলতে পারছি না, কারণ ওর যে এখন বউ আছে। ও মা, বলো কি? তাহলে কে সে? আচ্ছা দাঁড়াও। এই কথা বলে ঈশিতা তার ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করলো এবং আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। হবে কি তুমি আমার রাত জাগার কারণ? হবে কি তুমি আমার স্বপ্ন দেখার কারণ? জানো, তোমাকে আমি সেই ছোট থেকেই ভালোবাসতাম। যেদিন ঈশিতার সাথে তোমাকে প্রথম দেখেছি, সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধুমাত্র ঈশিতার জন্য কোনোদিন বলে উঠতে পারি নাই। প্লিজ ফিরিয়ে দিও না, খুব ভালোবাসি তোমাকে। জানো, ঈশিতা যেই দিন তোমাকে কলেজের সবার সামনে অপমান করত, সেদিন আমি মুখ বুঝে কান্না করতাম। ঈশিতা তো তোমাকে আর ভালোবাসে না, আর ওর বয়ফ্রেন্ডও আছে। তাহলে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি মুচকি হেসে দিশা নিচু থেকে উঠিয়ে পাশে বসালাম, ফুলটাও নিলাম। দিশা, তুমি তো জানো আমি ঈশিতাকে ভালোবাসি, আর যদি ভালো না বাসতাম তাহলে এত অবহেলা কষ্টের মাঝে ওর কাছে পড়ে থাকতাম না। আর তোমার এইগুলা ভালোবাসা না, সব আবেগ। দেখবে সব আগের মতো ঠিক হয়ে যাবে। দেখবে আমার থেকে আরো 1000 গুণ ভালো ছেলে আসবে। 1000 গুণ ভালোবাসবে, কিন্তু তোমার মতো না। প্লিজ ফিরিয়ে দিও না। তোমাকে না পেলে আমি কিন্তু আত্মহত্যা করব। আরে কান্না করছো কেন? আর আত্মহত্যা করতে হবে না, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। তুমি তো জানো আমি কত ডিপ্রেশনে আছি, আমাকে কিছুদিন সময় দিতে। এই কথা বলার সাথে সাথে
মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। আমি শুধু মুচকি হাসলাম আর ওর মাথায় হাত রাখলাম। বুঝলাম না, আমি তো এখনো হ্যাঁ বলি নাই, এতেই এত খুশি? মেয়েটা খুব ইমোশনাল। এরপর আমার থেকে দিশাকে ছাড়িয়ে দিলাম। আচ্ছা দিশা, তুমি কি আমাকে পাবে? আমার তো মনে হয় আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু কিছু ভালোবাসা অসম্পূর্ণ রয়ে যায়। আমাদেরটাও না হয় অপূর্ণ থাকবে, আর আমার পাগলটাকে না হয় সারা জীবন দূর থেকেই ভালোবেসে যাব। তবে যেই কয়দিন আছি তোমার সাথেই থাকতে চাই। বুঝলাম। আচ্ছা দিশা, আমাকে এখন উঠতে হবে। চলো। এরপর আমি দিশাকে ওদের বাড়িতে পৌঁছে দিলাম। আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় আছি, তবে উত্তরটা কিন্তু হ্যাঁ হতে হবে। ওকে বাই, সি ইউ টুমরো। ওকে বাই। এরপর আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। কি করব ঠিক বুঝতে পারছি না। একদিকে ঈশিতাকে বলতে পারবো না, অন্যদিকে দিশাকেও কষ্ট দিতে পারবো না। চরম একটা পরীক্ষার সম্মুখীন হলাম। ঈশিতাকে ভুলতে পারবো না, আর দিশাকে কষ্ট দিতে পারবো না, কারণ প্রিয় মানুষটি অবহেলা করলে তা কত কষ্টের আমি বুঝি। কিন্তু আমি তো ঈশিতাকে ছাড়তে পারবো না, আবার দিশাকেও কষ্ট দিতে পারবো না। ঘুম আসছেই না, তাই উঠে গেলাম। ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে এগোতে লাগলাম। ও রুমের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু নক করতে ভয় করছে, তবুও নক করলাম। ঈশিতা, আসবো? আয়। আর আমার নাম ধরে আর কখনো ডাকবি না। আজকে মনটা একটু ভালো আছে, তাই এরকম ব্যবহার করছি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। আমি দরজায় এসে ভাবতে লাগলাম, আমাকে অবহেলা করে ওনার মনটা ভালো আছে। আসলে এই পৃথিবীর মানুষগুলো বড়ই আজব। ওই, কি হয়েছে? দাঁড়িয়ে আছিস কেন? আর কি বলবি তাড়াতাড়ি বল। না মানে একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। এত ন্যাকামো না করে কি বলবি বল। আপনি কেন এইরকম করেন আমার সাথে? আমি তো আপনার স্বামী। আমার দোষটা কি? কারণে আমাকে প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছেন? কেন বারবার কষ্ট দিচ্ছেন? কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে? আমি তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর তোকে আমি আগেই বলেছি, আমি তোকে ভালোবাসি না। তোকে দেখলে আমার ঘৃণা হয়। এই বাড়িতে শুধু আব্বু আম্মুর জন্য তোকে রেখেছি। যেভাবে আছিস সেভাবেই থাক। আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবি না। এখন আমার রুম থেকে চলে যা, আমাকে আর ডিস্টার্ব করবে না। যত সব ছোট লোক আসছে আমার কাছে ভালোবাসা পেতে। চলে যাচ্ছি, তবে এই রুম থেকে নয়, এই বাড়ি থেকে একদিন চলে যাব। চিরতরের জন্য চলে যাব। কোনো ছোট লোক আর আপনার কাছে আসবে না স্বামীর অধিকার চাইতে। কেউ আর বলবে না ভালোবাসি আপনাকে। কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। এরপর আন্টি রুমে গেলাম। আন্টি, আসবো? বাবা আয়। কিচ্ছু বলবি? আন্টি, তোমার অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না। আচ্ছা বল, কি কথা? আর অনুমতি তো অবশ্যই দিব। আসলে আন্টি, আমি আর ঈশিতার অবহেলা নিতে পারছি না। একটু মুক্তি পেতে চাই এই মায়াজাল থেকে। বাঁচতে চাই নিজের মতো করে। গড়তে চাই আমার একটা নিজস্ব পৃথিবী, যে পৃথিবীতে থাকবে না কোনো অবহেলা, থাকবে না প্রিয় মানুষটির দেওয়া কষ্ট। তাই আন্টি, আমি দেশের বাইরে যেতে চাই। তুমি প্লিজ না করো না। আমার সুখের কথা ভেবে অনুমতি দাও প্লিজ। আরে বোকা, দেশের বাইরে যাবি, সমস্যা কি তাতে? আমিও চাই না তুই আর কোনো কষ্ট পাস। তবে আমার প্রতিদিন যোগাযোগ রাখতে হবে। আমি তোর আঙ্কেলকে বলবো। তুই শুধু বল কখন যেতে চাস। এই তো আন্টি, পরশু। পারবো না এত অবহেলা নিতে। আর তোমাকে কি করে ভুলি বলো তো? আচ্ছা, এখন গিয়ে শুয়ে থাক। আন্টির সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। চলে যাব এই স্বার্থপর প্রিয় মানুষটির মায়াজাল ছেড়ে। তবে আমি কি ঈশিতাকে ছাড়া থাকতে পারবো? হয়তো কষ্ট হবে, কিন্তু আমাকে যে থাকতে হবে। ঈশিতার অবহেলাগুলো আর নিতে পারছি না। হয়তো প্রতিদিন ঈশিতার কথা ভেবে কান্না করব। কি পেলাম ঈশিতাকে ভালোবেসে? অন্যদিকে দিশাও নাকি আমাকেই ভালোবাসে। কিন্তু আমি তো দিশার ভালোবাসা চাইনি। আমি চেয়েছি ঈশিতার ভালোবাসা, যা সেই ছোট থেকে চেয়ে এসেছি। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে কলেজে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবুও দিশার জন্য যেতে হবে। কলেজে এসে ক্লাসে ঢুকে গেলাম, কিন্তু দিশাকে কোথাও দেখতে পেলাম না।
ব্যাপার কি? মেয়েটা কোথায় গিয়েছে? ক্লাস প্রায় শুরু হয়ে যাবে, দিশা এখনো আসে নাই। অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ফোনটা ধরে নাই। তাই আমি ক্লাস থেকে বের হয়ে দিশাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে গিয়ে দেখি গেটে তালা দেওয়া। কি আজব ব্যাপার, মেয়েটা কোথায় গেল? পাশের বাড়ির কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউই জানে না কোথায় গেছে। মেয়েটা যেখানেই যাক, অ্যাটলিস্ট বলে তো যাবে। আমার মনে হয় দিশার ভালোবাসা মুখে ছিল, অন্তরে না। কথা ভেবে মুচকি হাসলাম। আসলে সব মেয়েরাই এক। ডোন্ট মাইন্ড আপুরা, মেয়েরা মুখে শুধু ভালোবাসি বলে, কিন্তু হৃদয় থেকে কয়জনই বা ভালোবাসে। এরপর গাড়ি নিয়ে নদীর পাড়ে গেলাম। আর কখনো মন খারাপ হলে এখানে আসা হবে না। ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটানো হবে না। এই সব কিছু ছেড়ে যেতে একদম মন চায় না, কিন্তু এত অবহেলার নিয়েও তো থাকা যায় না। নদীর পাড়ে কিছুক্ষণ বসে বাসায় আসলাম। ব্যাগপত্র সব গুছিয়ে নিতে হবে। নিজের প্রয়োজনীয় সব জিনিস নিলাম, সাথে ঈশিতার একটা ছবিও নিলাম। আসলে আমার কাছে ঈশিতার কোনো ছবি নাই, তার অজান্তে ওর রুম থেকে নিয়ে নিলাম। এরপর রুমে এসে একটা চিঠি লিখলাম ঈশিতার জন্য। প্রায় দুপুর হয়ে এসেছে, তাই ফ্রেশ হয়ে নিলাম। এরপর আজানের সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। বাড়িতে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় বিকাল বেলা। এরপর ফ্রেশ হয়ে চুপি চুপি ঈশিতার রুমে গেলাম। ভালোভাবে তাকিয়ে দেখি ঈশিতা এখনো আসে নাই। তাই ওর রুমে গিয়ে চিঠির উপরে একটা গোলাপ দিয়ে টেবিলে রেখে আসলাম। এরপর সবকিছু ভালোভাবে চেক করে নিলাম। রাকিবকে ফোন দিয়ে বললাম ফ্যান্টাসি কিচেনে আসার জন্য। আমি গিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পর রাকিব আসলো। কিরে, কেমন আছিস? তুই তো একটা কলও দিস না। আরে বলিস না বেটা, ঈশিতা ম্যাম সবসময় অফিস লেট করে ছুটি দেয়, আর সবসময় কাজের উপরে রাখে। জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে। একটু অবদ্ধ হওয়া যায় না। আবার অফিস শেষে বাসায় এসে রান্না করতে হয়। তুই তো জানিস আমার কেউ নাই, সবকিছু নিজেকে করতে হয়। ধুর পাগল, কে বলছে তোর কেউ নাই? আমি আছি তো সব সময়। আর আমাদের ভাবি কবে আসবে? ওম্মা, কে ভাবি? কিসের ভাবি? কার ভাবি? কোথায় থেকে আসলো ভাবি? আমি তো জানতাম না। ভাব নিও না আমার সাথে। চুপি চুপি অনার্স শেষ বর্ষের একটা মেয়ের পিছনে ঘুরো, কিন্তু মেয়েটা পাতা দেয় না। আর তুমি ভাবো আমি কিছুই বুঝি না? ওই, তুই কেমনে জানলি? আমি তো তোকে বলি নাই। তুই তো বলবি না আমি জানি, তাই আগে থেকে খবর নিয়ে রাখলাম। তা কি খাবি অর্ডার কর, আজকে আমি তোকে খাওয়াবো। যা ইচ্ছে অর্ডার দে, সাথে আমার জন্য দে। ওকে। এরপর আমরা খেয়ে নিলাম। আচ্ছা দোস্ত, একটা কথা বলতেছি তোকে, যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবি। বল। আমি দেশের বাইরে যাচ্ছি, কবে ফিরবো জানি না। তুই সব সময় অফিসে ঈশিতার খেয়াল রাখবি, আমার সাথেও যোগাযোগ রাখবি। আর আমি কিন্তু একদিন না একদিন ফিরবো, তবে কখন তা জানি না। তুই ঈশিতার উপর নজর রাখিস। আসলে মেয়েটা একটু অগোছালো আর অবুঝ। যদি ঈশিতার কিছু হয় তাহলে তোকে সবকিছুর জন্য জবাব দিতে হবে। তুই তো জানিস ওকে কতটা ভালোবাসি, আর তোকে খুব মিস করবো দোস্ত। সত্যি কি চলে যাবি? আর না গেলে হয় না দোস্ত। এই পৃথিবীতে আমার মা বাবা আর আপন বলতে কেউ নেই। কিছুদিন আগে থেকে তোর সাথে পরিচয় হয়, তুই এতটা আপন হয়ে উঠবি ভাবতেই পারি নাই। নিয়তি চাইলে দেখা হবে, আর তোর ঈশিতাকে আমি দেখে রাখবো। নিজের যত্ন নিস দোস্ত। দেখলাম ছেলেটার চোখে পানি। আরে পাগল, কান্না করিস কেন? আমি তোর সাথে তো যোগাযোগ রাখবো। আচ্ছা দোস্ত, আজকের মতো উঠলাম। ভালো থাকিস দোস্ত। তুইও। তোকে খুব মিস করব। আমিও দোস্ত। এরপর চলে এলাম বাড়িতে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সেই পুরনো স্মৃতিগুলো ভেসে উঠে আসছে চোখের মাঝে। কত অবহেলা নিয়ে কাটিয়েছি দিনগুলো। হয়তো আমি চলে গেলে ওর কিছু আসে যায় না। ঈশিতা তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমার অনুপস্থিতিতে ওর কিছু আসবে যাবে না। রাত প্রায় 12টা বাজে। আমি ঘুমিয়ে আছি। হঠাৎ মোবাইলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি দিশার নাম্বার। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। হ্যালো দিশা, কোথায় ছিলে তুমি সারাদিন? তুমি জানো আজকে কতবার তোমার মোবাইলে ট্রাই করছি, কিন্তু তুমি ফোনটা রিসিভ করো নাই কেন? কি হয়েছে, চুপ কেন? ওই পাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। কি হয়েছে দিশা, চুপ করে আছো কেন? তোমার জন্য তোমাদের বাড়িতে গেছি, কিন্তু দরজায় তালা দেওয়া। কোথায় ছিলে? তোমাকে উত্তরটাও দেওয়া হয় নাই। হঠাৎ মোবাইলটা কেটে গেল। বুঝলাম না
মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আবার ফোন দিয়ে কান্না করছে, কিন্তু কোনো কথা বলছে না। মেয়েটা এমন কেন করলো? এরপর আবার ঘুমিয়ে গেলাম। কালকে সকাল 8:30 ফ্লাইট, তাড়াতাড়ি উঠতে হবে। খুব সকালবেলায় ঘুমটা ভাঙলো। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলাম। আন্টি রুমের পাশ দিয়ে উপরে যাওয়ার সময় আন্টি আমাকে ডাক দিলেন। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। আন্টি এখনো নামাজের বিছানায় বসে আছে। আমি ওনার কাছে গিয়ে বসাতে আন্টি আলতো করে আমার কপালে একটা চুমু দিলেন। আন্টি কিছু বলবে নাকি? বাবা, চলে তো যাচ্ছিস আমাদের ছেড়ে। শেষবারের মতো না হয় খাইয়ে দেই নিজের হাতে তোকে। আর কখনো সময় হবে কিনা জানি না। কি খাবি না? খাবো তো, তুমি নিয়ে আসো, আমি এইখানে আছি, মুচকি এসে বললাম। এরপর আন্টি আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। আমি চুপচাপ সবগুলো খেয়ে নিলাম। আর কখনো খাওয়া হবে কিনা জানি না, খেয়ে চলে আসলাম। এরপর সবকিছু ভালোভাবে প্যাক করে নিলাম। প্রায় 7:30 বেজে গেছে। আমি ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে গেলাম। অবাক হওয়ার বিষয়, ওর রুমের দরজাটা খোলা। আমি হালকা উকি দিলাম, ঘরে তো কেউই নাই। চিঠিটা এখনো টেবিলের উপর পড়ে আছে। শেষবারের মতো ঈশিতাকে দেখা হলো না। এরপর আমি ঈশিতার সাথে দেখা না দিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার সাথে আন্টি আঙ্কেল যাচ্ছেন আমাকে এগিয়ে দিতে। খেয়াল করলাম আন্টি পুরো রাস্তা মন খারাপ করে রয়েছেন। গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। এরপর আমি আঙ্কেলের থেকে সবকিছু বুঝে নিলাম। আমি আসার সময় আন্টি অনেক কান্না করতে লাগলো। আন্টি, তুমি যদি এইরকম কান্না করো তাহলে আমি কিভাবে যাব? এরপর আন্টি চোখের পানি মুছে নিলেন। আমি গিয়ে আন্টিকে বললাম, সময় মতো ওষুধ খাবে, নিজের প্রতি যত্ন নিবে, আঙ্কেলকে দেখে রাখবে। আর আমি তোমার সাথে প্রতিদিন কথা বলবো, তবে ঈশিতা যেন না জানতে পারে। আমার কথা শুনে আন্টি শুধু মাথা নাড়ালো। এরপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে ঢুকে পড়লাম। আবার কখন দেখা হবে জানা নেই। নিজের অজান্তেই চোখ ভিজে এলো। প্রিয় মানুষগুলো, প্রিয় দেশটি ছেড়ে চলে যেতে হবে বিদেশে। এরপর ঠিক সময় প্লেন টেক অফ করলো। তখন মন চাইছে প্লেনের জানালা ভেঙে নেমে যাই, কিন্তু তখন তো আর কোনো পথ খোলা ছিল না। এরপর তো তুমি সবই জানো অর্পা, আমার ইংল্যান্ডে আসা, তোমার সাথে পরিচয় হওয়া, পরিচয় থেকে বন্ধুত্ব। তুমি আমাকে কতটা ভালোবাসো ঠিক অনুভব করতে পারছি না। হয়তো আমি ঈশিতাকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি, আবার এর থেকে কমও হতে পারে। তুমি জানো অর্পা, আমার প্রতিটা মুহূর্তে ঈশিতার কথা মনে পড়তো। খেয়াল করে দেখলাম মেয়েটা কান্না করছে আমার কথাগুলো শুনে। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। হঠাৎ অর্পা চোখ মুছে আমাকে হাসি মুখে বলল, কি হয়েছে? কেকটা কাটবে না নাকি খালি পেটে থাকতে হবে? নাও, তাড়াতাড়ি করো। এরপর আমি কেকটা কাটলাম আর বলতে লাগলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশিতা। এরপর কেকটা একটু অর্পাকে খাইয়ে দিলাম। আমি আর নিজেকে সামলাতে পারছি না, বুক ফেটে কান্না আসছে। তাই আমি অর্পাকে ছাদে রেখেই নিচে চলে আসলাম। আজকে ঈশিতার জন্মদিন ছিল। এই দেশের মাটিতে প্রায় 5 বছর পার করে ফেললাম। প্রতি বছর ঈশিতার জন্মদিন পালন করতাম আমি। অর্পা মেয়েটা হচ্ছে আমার কলিগ, আমরা একই অফিসে কাজ করি। মেয়েটাও বাঙালি। অর্পা এই দেশে আসে ওর আব্বু আম্মুর কারণে। ওদের মধ্যে নাকি মিল নেই, সারাদিন নাকি ঝগড়া করে। তাই অর্পা রাগ করেই ওদের ছেড়ে এখানে চলে আসে। বাঙালি হওয়ায় মেয়েটার সাথে বন্ধুত্ব করে নিলাম। এরপর থেকে নাকি মেয়েটা আমাকে ভালোবেসে ফেলে। আমি জানি প্রিয় মানুষটিকে না পেলে কত কষ্টে থাকতে হয়। যদি আমার কোনো পিছুটান না থাকতো তাহলে আমি অর্পাকে আপন করে নিতাম। প্রতি বছর ঈশিতার জন্মদিন পালন করার সময় অর্পা আমার কাছ থেকে আমার আর ঈশিতার গল্পটা শুনতে চাইতো। তাই আমি আমার জীবনের সব ঘটনা বললাম ওকে। আমার কথা শুনে অর্পা একদম কান্না করে দিল। এরপর আমিও রুমে এসে অনেক কান্না করলাম। ঈশিতার সাথে দেখা হবে কিনা জানি না। এরপর দরজা ওপাশ থেকে অর্পা আমাকে ডাকতে লাগলো, এই জনি, দরজা খুলো। কি হয়েছে তোমার? ছাদ থেকে এভাবে চলে আসলে কেন? তাড়াতাড়ি দরজা খুলো বলছি। তোমার জন্য নিজ হাতে রান্না করে এনেছি, তুমি খাবে না? দরজা খুলো বলছি। আমি খাবো না অর্পা, আমার খিদা নেই, তুমি এখন যাও। ওই, তোকে বলছি না দরজা খুলতে? তাড়াতাড়ি দরজা খুলে দে, না হয় তোর মাথা পাঠাবো।
আমি ভয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম। কি মেয়ে রে বাবা, আমাকে সামান্য জিনিসের জন্য ঝাড়ি দেয়? ওই, তোমার সমস্যা কি? খাবে না কেন? তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, এখন তুমি কি চাও আমি এইগুলো ফেলে দেই? না, তার আর দরকার হবে না, তুমি খাবার দাও, আমি খেয়ে নিচ্ছি। জনি, একটা কথা বলি, রাখবা প্লিজ? আরে বলো, সমস্যা নাই, আমি তোমার কথা রাখবো। আর বেস্ট ফ্রেন্ডের কথা কি ফেলা যায়? আমি তোমাকে খাইয়ে দেই প্লিজ, শুধু আজকের জন্য, আর কখনো তো সুযোগ হবে না। শুধু একটা বার প্লিজ, কি দিবে না? দাও, সমস্যা নাই। এরপর আমাকে খাইয়ে দিল। মেয়েটা আমাকে এতটা ভালোবাসে আমি ভাবতেই অবাক হচ্ছি। শুধুমাত্র আন্টি ছাড়া আর কেউ আমাকে এইরকম ভালোবাসেনি। আর আজকে অর্পা। খাওয়া শেষ করে উঠে আমি সোফায় বসে রইলাম। এরপর অর্পা এসে আমার পাশে বসলো। জনি, একটা জিনিস চাইবো, দিবা? বলো, কি চাও? আমাকে একবার জড়িয়ে ধরবে প্লিজ? প্রেমিকা হিসেবে না, ফ্রেন্ড হিসেবে প্লিজ। তোমাকে তো আর আমি পাবো না, কিন্তু একটু জড়িয়ে ধরতে পারি? পারো। বলার সাথে সাথেই মেয়েটা এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি কিছু বলছি না। কি বলবো আমি? আমার কাছে কি উত্তর আছে? আমি শুধু অর্পার মাথায় হাত রাখলাম। মেয়েটা আমাকে কত ভালোবাসে, কিন্তু আমি তো ওকে ভালোবাসতে পারবো না, কারণ আমি শুধু ঈশিতাকেই ভালোবাসি, আর কাউকে ঈশিতার স্থানটা দিতে পারবো না। এরপর অর্পা আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। চিন্তা করলাম পরশু দেশে ফিরে যাব। অনেক তো হলো এভাবে, এখন থেকে না হয় আমার নতুন করে অবহেলা পেতে শুরু করব, তবুও মনের ভিতর কোনো শূন্যতা অনুভব হবে না। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে আসলাম। সারাদিন অফিসে কাজ করে বাসায় আসলাম। অফিস থেকে আসার সময় অর্পাকে বলে দিলাম আমি কালকে বাংলাদেশে ফিরে যাব। ও যদি যেতে চায় তাহলে আমার সাথে যেতে পারে। আমার কথা শুনতে অর্পা খুশিতে রাজি হয়ে গেল। এরপর আমি সকালবেলায় সবকিছু গুছিয়ে নিলাম, অর্পাকে দিয়ে ওর অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে আসলাম। এয়ারপোর্টে সবকিছু চেক শেষে আমি প্লেনে এসে বসলাম। প্লেন তার যথাসময় চলতে শুরু করলো। প্রায় 4 ঘন্টা পর প্লেন এসে থামলো বাংলাদেশ এয়ারপোর্টে। নিজের দেশের মাটিতেই পা ফেলতেই সব ক্লান্তি দূর হয়ে গেল। এরপর একটা গাড়ি নিয়ে আমি আর অর্পা বাসায় চলে আসলাম। সেই চিরচেনা বাড়িটায় দরজায় দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। একটু পর আন্টি এসে দরজা খুলে দিলেন আর আমাকে দেখে ভীষণ অবাক হলেন। খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি আন্টির সাথে কান্না করে দিলাম। প্রায় 4 বছর পর আবার আপন মানুষগুলোকে দেখতে পেলাম। কেমন আছো আন্টি? আগে ভালো ছিলাম না, তুই এসে গেছিস, এখন অনেকটা ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কি অবস্থা হয়েছে তোর? একদম শুকিয়ে গেছিস, ঠিক মতন খাবার খাস না। এতগুলো দিন পর আমাদের কথা মনে পড়লো? তোমাদের কথা তো ঠিকই মনে পড়ে। আন্টি, ঈশিতা কোথায়? কেমন আছে ঈশিতা? ঈশিতা ওর ঘরে আছে। কেমন আছে তুই গিয়ে জিজ্ঞাসা কর। আর সাথে মেয়েটা কে বাবা? ওহ আন্টি, তোমাকে তো পরিচয় করিয়ে দেই নাই। ও হচ্ছে অর্পা, আমার ফ্রেন্ড। আর অর্পা, উনি হচ্ছে ঈশিতার আম্মু। তোমাকে তো বলেছি। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। আন্টি, আঙ্কেলকে তো দেখতে পাচ্ছি না। আঙ্কেল কোথায়? তোর আঙ্কেল অফিসের কাজে বাহিরে গেছে, আজকেই চলে আসবে। আর কতক্ষণ মেয়েটাকে বাহিরে দাঁড় করিয়ে রাখবি? ভিতরে আয়। আন্টি। অর্পা, ভিতরে আসো। এরপর আমি আর অর্পা ভিতরে চলে গেলাম। অর্পাকে গেস্ট রুমটা দেখিয়ে দিলাম। এরপর আমি আমার রুমে চলে আসলাম। নিজের সেই রুমটাতে আবার অনেকগুলো দিন পর এলাম, কিন্তু অবাক হওয়ার বিষয়, আমার রুমটা একদম গোছানো, সবকিছু পরিষ্কার। মনে হয় কেউ প্রতিদিন এসে পরিষ্কার করে যায়। এত কিছু না ভেবে আমি ফ্রেশ হতে চলে গেলাম। এরপর নিচে নাস্তা করতে চলে গেলাম। সাথে অর্পাকে নিয়ে এলাম। মেয়েটা হয়তো লজ্জায় কোনো কিছু বলতে পারবে না। আন্টি আমাদেরকে নাস্তা দিলেন। আমি খেয়ে যাচ্ছি, কিন্তু গলা দিয়ে নামতেছে না। কারণ একটাই, ঈশিতা। আসার পর থেকে ঈশিতাকে দেখতেছি না। ব্যাপার কি? মেয়েটা কোথায় গেল? আন্টি, ঈশিতা কোথায়? নাস্তা করবে না? আসার পর থেকে তো একবারও দেখলাম না। কি জানি বাবা কি হয়েছে, তুই যাওয়ার পর থেকে মেয়েটা একদম বদলে গেছে। ঠিক মতন খায় না, ঠিক মতন ঘুমায় না, অফিসে এবং কলেজে কোথাও যায় না। দিন দিন কেমন মৃত্যুর মুখে চলে যাচ্ছে। আন্টির কথা শুনে বুকটা কেঁপে উঠল। কি হয়েছে ঈশিতার? তবে কি ওর কোনো ক্ষতি হয়েছে? কেন হঠাৎ করে এইভাবে বদলে গেল?
আন্টি, ঈশিতা এখন কোথায়? মনে হয় রুমেই আছে, সারাদিন নিজেকে রুমেই বন্দি করে রাখে। যা তো মেয়েটাকে ডেকে নিয়ে আয়। কে? আমি যাব? তুই যাইবি, এখন যা তো। এরপর আমি ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে পা বাড়ালাম। উপরে গিয়ে দেখি দরজাটা খোলা। আমি ঈশিতাকে অনেকবার ডাক দিলাম, উঠলো না। এরপর রুমের ভিতরে গিয়ে ঈশিতার খাটের পাশে গেলাম। মেয়েটা ছোট বাচ্চাদের মতো শুয়ে আছে, চুলগুলো মুখের উপরে। আমি আবার ডাক দিলাম। এইবার ঈশিতা চোখ ডলতে ডলতে উঠে গেল। ঈশিতাকে দেখে চোখে পানি ছলছল করছে। কি ঈশিতা, কি হয়ে গেল? শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আগের থেকে অনেক কালো হয়ে গেছে। আমাকে এইভাবে দেখতে পাবে ঈশিতা কল্পনাও করে নাই। ঈশিতার চোখ অশ্রুতে ভরে গেছে। আজকে অবহেলার প্রতিদানে এই সকল কিছু হচ্ছে। ঈশিতা খাট থেকে নেমে আমার একদম কাছে চলে আসলো, আমাকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু আমি সরে গেলাম। আমার থেকে এইরকম কিছু ঈশিতা আশা করেনি। আমিও ঈশিতার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু ঈশিতা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমাকে প্রতিনিয়ত অবহেলা করে গেছে। এখন এই সবকিছু ঈশিতাকে তিলে তিলে ভুগতে হবে। প্রিয় মানুষটি অবহেলা করলে তা কত কষ্টের ঈশিতাকেও বুঝতে হবে। এখন থেকে আমি অবহেলা করব, আর ঈশিতা সবকিছু সহ্য করবে। আপনাকে আন্টি নিচে নাস্তা খেতে ডাকছে, তাড়াতাড়ি আসেন। জনি, দাঁড়াও, তোমাকে। আমি না শুনে চলে আসলাম, আর ঈশিতা ওইখানে হাঁটু গেড়ে বসে পড়লো। হয়তো বুঝতে পারছে তার কর্মের ফল ভুগছে, কান্না করতে লাগলো। আমি নিচে এসে নাস্তা করতে লাগলাম। এরপর ঈশিতাও এলো। আমি কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে যাচ্ছি, কিন্তু ঈশিতা নাস্তা না করে আমার দিকে তাকিয়ে আছে। ঈশিতাকে কষ্ট দেওয়ার জন্য আমি পুরোটা না খেয়ে চলে আসলাম। আমার এইরকম আচরণে ঈশিতা কষ্ট পেল, পাক না, তাতে আমার কি? আমাকেও তো কম কষ্ট দেয়নি ঈশিতা। এরপর আমি আমার রুমে চলে এলাম। ঈশিতাকে এইভাবে অবহেলা করতে গিয়ে আমি নিজেও অনেক কষ্ট পেলাম, কিন্তু তবুও যে ঈশিতাকে বুঝতে হবে প্রিয় মানুষটির অবহেলা কতটা যন্ত্রণাদায়ক। কিন্তু হঠাৎ করে ঈশিতা এভাবে বদলে গেল কেন? কিছু একটা তো কারণ আছে, জানতেই হবে আমাকে। সেই কারণ, রাতে সেই রকম ঘুম হয় নাই, তাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙলো দুপুর 12:30। আমার বুকের উপর ভারী কিছু অনুভব করছি। ঘুম থেকে উঠে দেখি ঈশিতা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার কি নিষ্পাপ মুখখানি! আগের কথাগুলো মনে পড়ে গেল। আমি ঘুমের মধ্যেই ঈশিতাকে এক ঝাটকা দিয়ে বুকের উপর থেকে ফেলে দিলাম। সাথে সাথে ঈশিতার ঘুমটা ভেঙে গেল। আপনি এখানে কি করেন? কেন আসলেন এই রুমে? আবার আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। আমার স্বামীকে আমি জড়িয়ে ধরে ঘুমাতে পারি, আমার অধিকার আছে। কিসের স্বামী? হ্যাঁ, কেউ একজন বলেছিল স্বামী ইজ মাই ফুড, আর অধিকারের কথা বলছেন। একদিন আমিও আপনার কাছে স্বামীর অধিকার চাইতাম, কিন্তু আপনি আমাকে শুধু অবহেলা করে আসছেন। কত কষ্ট দিয়েছেন মনে আছে আপনার? আমার কথাগুলো শুনে ঈশিতা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্লিজ জনি, এরকম করো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি। ভালোবাসা? আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আমার মতো ছোট লোক কাউকে ভালোবাসতে পারে না। অর্পা মেয়েটাকে চিনেন? আমি ওকেই ভালোবাসি। ও আপনার মতো নিষ্ঠুর না, অনেক ভালো মেয়ে অর্পা। আর আপনার না বয়ফ্রেন্ড আছে, তাহলে আমার কাছে কেন ভালোবাসা চাইতে আসলেন? আপনার বয়ফ্রেন্ডের কাছে যান। আগে তো আপনি বলতেন আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। এখন আর আপনাকে বলা লাগবে না, আমি নিজে থেকেই চলে যাব যদি কখনো ডিস্টার্ব করেন। আমি আর তোমাকে ডিস্টার্ব করব না, তবু তুমি আমাকে ছেড়ে যেও না। আমার কথাগুলো শুনে ঈশিতা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। কান্না করার কারণে ঈশিতার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর কোনো কথা না বলে ঈশিতা কান্না করতে করতে চলে গেল। ঈশিতা এখন বুঝবে ভালোবাসার মানুষটি অবহেলা করলে কতটা কষ্ট লাগে। এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম। জোহর নামাজের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাড়িতে আসার সময়ই রাকিবের সাথে দেখা হলো। আরে দোস্ত, তুই কখন আসলি? দেশে ফিরে আসলি, কিন্তু একবারও জানালিও না। আমি তো আজকে সকালেই এলাম। আসলে বাংলাদেশে আসার পর সিম নেওয়া হয় নাই, তাই যোগাযোগ করতে পারি। তো কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। জানিস দোস্ত, আমার বিয়ে হয়ে গেছে। আমি এখন আর ব্যাচেলার নেই। আরে বাহ, ভালোই তো। আচ্ছা দোস্ত, এখন বাড়ি যেতে হবে, একদিন তোদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তুইও। এরপর বাড়ি চলে এলাম। দুপুরের খাবার খেয়ে বসে বসে টিভি দেখতেছি। এরই মাঝে অর্পা এসে হাজির হলো। কিছু বলবে অর্পা? আসলে আমরা না একা একা ভালো লাগছে না, চলো না আমরা একটু ঘুরে আসি।
ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগে না। আর ঈশিতের সাথেও কথা বলতে ভয় করে। ও যদি আমাকে কিছু বলে? ধুর পাগলি, ঈশিতা ওই রকম মেয়ে না, তোমাকে কিছু বলবে না, উল্টো তোমার সাথে ফ্রেন্ডলি আচরণ করবে। আর আজকে বিকালবেলা রেডি থেকো, আমরা ঘুরতে বের হব। ওয়াও, সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে আমি ঈশিতাকে রেডি হয়ে নিতে বলছি। আমরা সবাই একসাথে যাব, তাহলে অনেক মজা হবে। না, তাকে বলার দরকার নাই, শুধু আমি আর তুমি যাব। সময় হলে আমি নিজেই ঈশিতাকে নিয়ে যাব। কিন্তু ঈশিতা? তোমাকে না বলছি আর কেউ যাবে না। ওকে, অ্যাজ ইউর উইশ। এরপর আরো কিছুক্ষণ টিভি দেখে রেডি হয়ে নিলাম। অর্পা আর আমি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু খেলাম, কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না। ঈশিতাকে এইভাবে কাঁদিয়ে আমিও ঠিক থাকতে পারছি না, কিছুতেই মন মানছে না। এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে প্রায় সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। এরপর আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম, ঈশিতার মাঝে এত পরিবর্তন আসলো কিভাবে? ওর নাকি বয়ফ্রেন্ড ছিল, তাহলে গেল কোথায়? কেন এখন ঈশিতা আমার জীবনে আসতে চাইছে? অবহেলা করার পর কেন আপন করতে চাইছে? সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। রাত প্রায় 10টা বেজে গেছে। নিচে খেতে ডাকছে। আমি নিচে গিয়ে খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম। সবাই আছে, শুধু আঙ্কেল নেই। ঈশিতা আমার সামনের চেয়ারটাতেই বসা। ঈশিতা না খেয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এমন কেন না খেয়ে আমার দিকে তাকিয়ে আছে? আমার দেখার জন্য তো সারা জীবন পাবেই। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর ছাদে চলে এলাম, একটা সিগারেট ধরালাম, ধীরে ধীরে পুরো সিগারেটটা শেষ করে দিলাম। এইভাবে 1 প্যাকেট সিগারেট খেয়ে ফেললাম। আপন মানুষগুলো যখন পর হয় তখন এই জিনিসটাই সবচাইতে আপন হয়ে যায়। এরপর ঘরে এসে শুয়ে পড়লাম। ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে বাড়িতে চলে এলাম। অনেকদিন সূর্যোদয়টা দেখা হয় না, তাই ছাদে এলাম। পূব আকাশে হালকা আলো চিকচিক করছে, বয়ে যাচ্ছে মৃদু বাতাস, আর রয়েছে চারিদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ। সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। ভালোই উপভোগ করছি। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি আর কেউ নয়, ঈশিতা আমার পিছনে দাঁড়িয়েছিল। আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিলাম। আগের ন্যায় সামনের দিকে তাকিয়ে রইলাম। ঈশিতা কিছু বলবে মনে হচ্ছে, কিন্তু কিছু না বলে আবার কিভাবে চলে গেল। আমিও আর কিছু না বলে নিচে চলে এলাম। এরপর আন্টি ডাক দিলেন নাস্তা করার জন্য। আমি নিচে চলে গেলাম। আঙ্কেল দেখি উপস্থিত আছেন, হয়তো রাতে বাড়ি ফিরলেন। আমি আঙ্কেলের পাশে গিয়ে দাঁড়ালাম। আঙ্কেল হাতের খবরের কাগজটা রেখে আমাকে জড়িয়ে ধরলেন আর কান্না করতে লাগলেন। আমার এই ভুবনে আব্বু আম্মু নেই, কিন্তু আঙ্কেল আন্টি এখন আমার আব্বু আম্মু। আমিও আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ওনারা না থাকলে হয়তো আমাকে একটা অস্তিত্বহীন জীবন যাপন করতে হতো। এইভাবে চলে আসলি? আমাদেরকে তো অন্তত একবার জানাতে পারতে। ভাবলাম সারপ্রাইজ দিব। কেমন হলো সারপ্রাইজটা? অনেক ভালো। এই কি অবস্থা হয়েছে তোর? কেন এমন করিস নিজের সাথে? অন্তত আমাদের কথা ভেবে না হয় শরীরের যত্ন নে। নিজের কথা তো কখনো ভাবিস না। তুই না থাকলে যে আমরা ভালো থাকতে পারি না, কেন বুঝিস না তুই? তোর বাবা মা তোকে আমাদের কাছে আমানত রেখে গেছে। তোর কিছু হলে ওরা যে কষ্ট পাবে জানিস। আমি কখনো তোর আব্বুকে কষ্ট থাকতে দিতে চাই না, সব সময় হাসি খুশি দেখতে চাইতাম। আঙ্কেল, এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। এখন সবাই নাস্তা করতে বসো, আর তোর সাথে যেই মেয়েটা এসেছে ওকে ডেকে নিয়ে আয়। আমরা সবাই একসাথে নাস্তা করব। আমি গিয়ে অর্পাকে নিয়ে আসলাম। ঈশিতা আগে থেকেই হাজির আছে। অর্পাকে আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর সবাই মিলে নাস্তা করতে লাগলাম। আঙ্কেল, আমি আজকে থেকে অফিসে যেতে চাই। এত তাড়াতাড়ি কেন? কয়েকটা দিন রেস্ট নে। এমনিতে অনেক দিন পর এসেছিস, সবার সাথে একটু সময় কাটা। না আঙ্কেল, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা বাবা, তুই যা ভালো বুঝিস কর। থ্যাংক ইউ আঙ্কেল। রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ওই সময় অর্পা আমার রুমে এসে হাজির। কিছু বলবে নাকি? আসলে আমার না একা একা বাড়িতে ভালো লাগবে না, যদি তোমার সাথে নিয়ে যেতে। আচ্ছা, সমস্যা নাই, তুমি গিয়ে তৈরি হয়ে নাও, আমরা খুব তাড়াতাড়ি বের হব। ঠিক আছে। অর্পা চলে গেল।
আর আমি আবার তৈরি হতে ব্যস্ত আছি। এরপর তৈরি হয়ে গাড়িতে অর্পার জন্য অপেক্ষা করতেছি। এরপর অর্পা আসলো, আমি গাড়ি চালাতে শুরু করলাম। এরপর আমরা চলে এলাম অফিসে। আমি গিয়ে বসের কেবিনে বসলাম, অর্পাকে আমার সাথে নিয়ে আসলাম। এরপর আমি পিয়নকে দিয়ে রাকিবকে আমার কেবিনে ডেকে নিয়ে আসলাম। ফিরে আসবো নাকি? দোস্ত আয়, আর তোর অনুমতি লাগবো না, যখন ইচ্ছা তখন আসতে পারবি। তা বুঝলাম, কিন্তু বাকিরা কি ভাববে বল? বসকে তুই করে ডাকলে কেমন দেখায় না? আরে কে কি বললো আমার কিছু যায় আসে না। যেই জায়গায় আমার কোনো সমস্যা নাই, তাহলে তোর কি সমস্যা? আর আমি তোকে বস হিসেবে বলছি, তুই এখন থেকে আমাকে তুই করে বলবি। আচ্ছা ঠিক আছে, তা কিছু বলবি নাকি? বলবো তো, তাই তো ডাকলাম তোকে। কি কথা ছিল মনে আছে তো? কি কথা ছিল? ওই যে তোর বাড়িতে যাব আর বউটাকে দেখবো কোন সেই হতবাকি যে তোর মতো পাগলের খপ্পরে পড়েছে। রাকিব মুচকি এসে বলল, সমস্যা কি? তুই বললে এখনই চল, আর দেখে নিস কে আমার খপ্পরে পড়েছে। আরে এখন না, দুপুরে লাঞ্চ টাইমে যাব। এখন তো অফিসে অনেক কাজ আছে। আর পরিচয় হয়ে নে, ও হচ্ছে অর্পা, আমার সাথে বিদেশে আমার কলিগ ছিল। আর অর্পা, ও হচ্ছে আমার ফ্রেন্ড রাকিব। তোমাকে তো ওর কথা বলছি। হাউ ফানি দোস্ত, যার দেশে এত বড় একটা অফিস আছে সে কিনা অন্য একটা অফিসে কাজ করছে। হ্যালো, কেমন আছেন? হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ওই সাইলেন্সারটার সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করলেন? সারাদিন তো মন মরা হয়ে বসে থাকতো। আমার মনে হয় বিদেশেও ওই রকম করেছে। ঠিক বলছেন। শুধু কাজের সময় কাজ করত আর সারাদিন বসে বসে সময় কাটিয়ে দিত। আমি ওদের কথাগুলো শুনছি আর মিট করে হাসছি। পাগলগুলা বলে কি, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করেও থাকতে পারতাম না। কেন জানি কিসের একটা শূন্যতা অনুভব হতো। এরপর রাকিব চলে যায়, আমি বসে বসে কাজ করতে লাগলাম। আর অর্পা বসে বসে ফ্রি ফায়ার খেলতে লাগলো। বুঝি না মেয়েটা এই গেমটা কেমনে খেলা শিখলো। আমার থেকেও ভালো খেলতে পারে, তাই তো সবসময় আমার স্কোয়াডে রাখি। কাজ করতে করতে দুপুরের খাওয়ার সময় হয়ে গেল, কিন্তু আমি এখনো কাজ করতে লাগলাম। অনেক কাজ পড়ে আছে। কিরে চল, আর কতক্ষণ অপেক্ষা করব? আমার কিন্তু ভীষণ খিদা লাগছে। কাজ এখন বন্ধ রাখ। ওই বেটা পেটুক, সবসময় খাই খাই করিস কেন? একটু অপেক্ষা কর, আমি কাজগুলো সেরে ফেলি। আচ্ছা তুই তাড়াতাড়ি কর, আমি আমার ডেস্কে আসি। কাজ শেষ হইলে আমার ডেকে নিস। এরপর রাকিব চলে গেল, আমি কাজে মনোযোগ দিলাম। প্রায় 15 মিনিট পর কাজ শেষ হয়ে এসেছে। এরপর আমি অর্পাকে সাথে নিয়ে রাকিবের সাথে তাদের বাড়িতে উদ্দেশ্যে রওনা হলাম। আমি আর রাকিব কথা বলতে বলতে যেতে লাগলাম। প্রায় কিছু সময় রাকিবের বাড়িতে চলে এলাম। বাড়িটা আমার আগে থেকে চেনা। এরপর আমরা গাড়ি থেকে নেমে গাড়িটা পার্ক করিয়ে নিলাম। রাকিব গিয়ে দরজায় নক করলো। প্রায় কিছু সময় পর দরজা খুলে দিল। ভিতর দিকে তাকিয়ে আমি বড়সড় একটা ধাক্কা খেলাম। ও এখানে কি করে? আরে দিশা, তুমি এখানে? মানে কিভাবে হলো এইসব? রাকিব, তুইও তো কিছু বলিস নাই। ঘরে চল, তারপর সব বলবো। আগে খেয়ে নে, তারপর সবাই বসে কথা বলবো। আর অফিসে এখন দেরি করে গেলেও কিছু হবে না, সব জানতে পারবি। কেন তোকে কিছু বলি নাই? কেন তোর কাছ থেকে এত কিছু লুকিয়ে রাখলাম? এখন চল। এরপর আমরা ভিতরে গেলাম, ফ্রেশ হয়ে চলে এলাম খাওয়ার রুমে। তবে দিশা মেয়েটাকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। আমিও অনেক খুশি। মেয়েটা অন্তত একটা ভালো মানুষকে তো পেল। কিন্তু ওই শালা রাকিব তো অন্য মেয়েকে ভালোবাসতো। তাহলে ওই মেয়েটার কি হলো? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। কিরে, এত কি ভাবিস? সব কিছুই জানতে পারবি। এখন খেয়ে নে, আর কতক্ষণ অপেক্ষা করব? ভীষণ ক্ষুধা লাগছে। আমি মুচকি হেসে ওর কথায় সম্মতি জানালাম। এরপর আমরা সবাই খেতে বসে গেলাম। বাহ, মেয়েটার হাতের রান্না তো অনেক ভালো। পেট পুড়ে খেলাম। এরপর আমি একটু ছাদে এলাম, হাতে একটা সিগারেট নিলাম। সিগারেটটা ধরিয়ে টানতে লাগলাম। অবশ্যই আমি আগে এইসব ছাইপাস খেতাম না। এখন কেমনে যে এইসব ছাইপাস আপন হয়ে গেছে। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেলাম। তাকিয়ে দেখি রাকিব দাঁড়িয়ে আছে। কিরে, একা একা খাবি নাকি? তুই এত স্বার্থপর কেন? আমাকেও দে, শেয়ার করলে কি হয় তোর? দে না দোস্ত। তুই আবার কবে থেকে এইসব খাস? আগে তো জানতাম না। আর আমি শেয়ার করতে পারবো না। পারলে পুরোটা খা, আমি অর্ধেক শেয়ার করতে পারবো না। আচ্ছা পুরোটাই দে, আমার এসব অভ্যাস আছে। আগে যে কত খাইছি। আমি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দিলাম। শালা জ্বালাতে পারছে না। আর ওনার নাকি অভ্যাস আছে।
কিরে পারছি না তো। শালাকে সিগারেট দিলি? সেই কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই জ্বলছে না। আবাল মার্কা সিগারেট। তুমি আমার কচু জানো, সিগারেট মুখে নিয়ে জ্বালাতে হয়, হাতে রেখে না। ওনার নাকি আবার অভ্যাস আছে, না পারলে খাইস না। আরে দে তো, তুই পারলে আমি পারবো না কেন? আমি ঠিকই পারবো। তাড়াতাড়ি কর, পরে কিন্তু দিশা চলে আসবে, তখন কিন্তু আমি নিজের দিশাহারা হয়ে যাব। এত ভয় পাইলে খাও কেন? না খেলেই তো চলে। আরে ভাই দিবি তুই? বক বক না করে তাড়াতাড়ি সিগারেট জ্বালা। আমি আর কিছু না বলে সিগারেটটা জ্বালিয়ে দিলাম। শালা প্রথম টান দিয়ে কাশতে শুরু করলো। ও যদি আগে থেকে সিগারেট টানতো তাহলে তো এমন হতো না। বুঝলাম না ব্যাপারটা। এরপর ধীরে আরো একটু শেষ করলো। এখন দেখি রাকিবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি বুঝে গেলাম রাকিব আগে কখনো সিগারেট খাই নাই। আমি তাড়াতাড়ি ওর হাত থেকে সিগারেটটা কেড়ে নিলাম। মিথ্যা কথা বললি কেন? তুই তো ঠিক মতো সিগারেট টানতেই পারিস না, তাহলে কেন এইরকম করলি? দেখ তো তোর চোখ কিরকম লাল হয়ে গেছে। আর খেতে হবে না সিগারেট, তোর পরে ক্ষতি হবে। আমার ক্ষতি হলে তোর ক্ষতি হবে না। তুই কেন এসব খাস? আমাকে সিগারেটটা ফিরিয়ে দে বলে দিলাম। না দিব না, এখন নিতে যা, আমি আসতেছি। এই কথা বলে আমি আবার সিগারেটটা টানতে শুরু করলাম। রাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বুঝলাম না ছেলেটার কাহিনী। প্রথমত সিগারেট খেতে না পেরেও মিথ্যা বলে আমার থেকে সিগারেট নিল, এখন আবার কান্না করতে লাগলো। কিরে কান্না করিস কেন? কান্না থামা বেটা, কি হয়েছে বল আমাকে। দিশার সাথে ঝগড়া করলো নাকি? চল আমার সাথে, আজকে দিশার খবর আছে। এত বড় সাহস, আমার বন্ধুর সাথে ঝগড়া করে? চল তুই আমার সাথে। দিশা নয়, আমার এই কান্নার কারণ তুই। মানে আমি কি করলাম? কোনো ভুল করলাম নাকি? বল তাহলে, আমি ভুলটা শুধরানোর চেষ্টা করব। তবু তুই কান্না করিস না দোস্ত। অনেক বড় ভুল করছিস। তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, কখন জানি কি হয়ে যায়। তোকে আমার একটা কথা রাখতে হবে, আমার কসম দিয়ে বললাম। আরে চিন্তা করিস কেন, বলবি তো, আর আমি তোর সব কথা রাখবো। শুধু কি করতে হবে বল। তুই সিগারেট খাওয়া ছেড়ে দে দোস্ত। তোকে হারাতে চাই না আমি। যখন এই শহরে আমার কেউ ছিল না, তখন তুই আমার পাশে ছিলি, নিজের ভাইয়ের মতো আমার সাথে চলতি। আমি চাই না তোর কিছু হোক। আমি দিশার চাইতে তোকে বেশি ভালোবাসি দোস্ত। দিশা গেলে ওর মতো আরো অনেক মেয়ে পাবো, কিন্তু তোর মতো বন্ধু পাবো না। আর আমি দিশাকে ভালোবাসি না যে তাও না, আমি দিশাকে অনেক ভালোবাসি, কিন্তু তোর থেকে কম। আর আমি কখনো সিগারেট খাই নাই। সিগারেট ধোয়া আমার নাকে লাগলেই চোখ লাল হয়ে যায়, এরপর চুলকাতে শুরু করে। ভীষণ ভয় পাই সিগারেটের গন্ধটাকে। প্লিজ দোস্ত, এসব খাওয়া ছেড়ে দে। আমি চাই না তোর কিছু হোক, তোকে হারাতে চাই না। আরে পাগল, তুই এত ইমোশনাল কেন? এখন থেকে তোকে কথা দিলাম আর কখনো এইসব খাবো না। এখন কান্না থামা বেটা, মেয়েদের মতো কান্না করতে হবে। আর আমি কোথাও যাব না তোকে ছেড়ে, তবে বাসর ঘর হলে ভিন্ন কথা। আমার কথা শুনে রাকিব আওয়াজ করে হেসে দিল। আমি রাকিবকে হাসানোর জন্যই এই কথা বলেছি। এরপর সিগারেটটা ফেলে দিয়ে রাকিবকে নিয়ে নিচে চলে আসলাম। এরপর দুইজন পাশাপাশি ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, যাতে সিগারেট গন্ধ আমাদের শরীরে না থাকে। এরপর সবাই মিলে ড্রয়িং রুমে বসে পড়লাম। অর্পাও ছিল আমাদের সাথে। রাকিব বলতে শুরু করলো, তুই বিদেশ যাওয়ার 2 দিন আগে আমি অফিসে বসে দিশার ফটোগুলো দেখতেছি। ওই সময় ঈশিতা ম্যাম আমাকে তার কেবিনে যেতে বলল। আমিও চলে গেলাম ম্যামের কেবিনে। যখন ভিতরে গেলাম তখন ঈশিতা ম্যাম আমাকে বলল, রাকিব সাহেব, আপনি অফিস টাইমে কার ফটো দেখতেছেন? মেয়েটাকে? আপনি কিভাবে দেখলেন ম্যাম? আমি সিসি ক্যামেরায় দেখেছি। ভয় নেই, বলেন মেয়েটা আপনার কি হয়? আমি কিছু মাইন্ড করব না। আর আপনি না দাঁড়িয়ে থেকে বসেন, আর এই নেন টিস্যু। এই এসির মধ্যেও ঘামাচ্ছেন কেন? বললাম তো ভয় পেতে হবে না, ফ্রেন্ড হিসেবে বলুন। আসলে আমি ওই মেয়েটাকে ভীষণ ভালোবাসি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। আর কখন বলতে পারবো কিনা জানি না। তখন ঈশিতা ম্যাম আমার হাত থেকে মোবাইলটা নিয়ে দিশার ফটোগুলো দেখতে লাগলো। এরপর ঈশিতা ম্যাম বলল, আমি যা ভেবেছিলাম তাই হলো। এই মেয়েটার নাম হলো দিশা, আমার বেস্ট ফ্রেন্ড। অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আপনি ওর ফটো কোথায় পেলেন আর কিভাবে চিনেন? আমি ফেসবুক থেকে ওর ফটোগুলো পেলাম কাছে, এখন ওর নাম জানতে পারলাম। আর আপনার মেয়ে ওর নামটাও জানতাম। ওর ফেসবুক আইডির নাম ছিল নীল প্রজাপতি। আর ওকে সবসময় আমার বাড়ির সামনে দিয়ে কলেজে যেতে দেখতাম, কিন্তু ভয়ে কখনো কথা বলে উঠতে পারি নাই। আপনার বেস্ট ফ্রেন্ডকে মনে হয় আর পাওয়া হবে না। কেন পাওয়া হবে না? আপনি কি ওকে বিয়ে করতে চান? নির্ভয় বলুন, সবকিছু আমি দেখছি। তা তো অবশ্যই চাই, কিন্তু আপনার ফ্রেন্ড কি রাজি হবে? দূর থেকে ভালোবেসে গেলে কি হয়? আরে আপনি চিন্তা করছেন কেন?
মনে করুন এখন থেকে আপনার এই বোন আপনার বিয়ের দায়িত্ব নিল। কি দিবেন না? ঈশিতার কথা শুনে আমি অনেক অবাক হলাম। আমি ভাবতে থাকলাম, এই মেয়েটা এই রকম কেন? আমার সাথে কি সুন্দর আচরণ করছে, কিন্তু তোর সাথে খারাপ আচরণ করে কেন? মেয়েটাকে তো দেখে খারাপ মনে হয় না। তারপর কি হলো? তারপর আমি ঈশিতা ম্যামকে দায়িত্ব দিয়ে দিলাম, আর উনি বলছেন দিশার সাথে নাকি আমার কথা বলিয়ে দেবে। এরপর আমি ওইখান থেকে চলে আসলাম। বাকিটা দিশার থেকে শুনেন। তারপর কি হলো? বলছি, তুমি বিদেশে যাওয়ার 2 দিন আগে ঈশিতা আমাদের বাড়িতে আসে। আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, ওই সময় ঈশিতা আমার কাছে আসলো। কিরে ঈশিতা, কখন আসলি? এখানে আয়, বস। এসেছি, তোর জন্য একটা খবর আছে। আজকে আর কলেজে যেতে হবে না। আরো এমন একটা খবর দিব তুই ভাবতেও পারবি না। তোর জন্য 2টা নিউজ আছে। কি নিউজ শুনি? তাও আবার একটা না 2টা নিউজ আছে? কিন্তু কলেজে তো যেতে হবে, গুরুত্বপূর্ণ কাজ আছে। আরে ছাড় তো কাজ, আজকে না গেলে কিছুই হবে না। এখন বলতেছি সব শোন। তোকে একটা ছেলে ভালোবাসে, ছেলেটা ভীষণ হ্যান্ডসাম, আমার অফিসেই কাজ করে। আর বড় কথা হচ্ছে ও জনের বেস্ট ফ্রেন্ড। অনেক ভালো ছেলে। আমি যতটুকু জানি ওর এই পৃথিবীতে কেউ নেই। তোকে ভীষণ সুখে রাখবে। রাজি হয়ে যা দোস্ত, আমি বিয়ের সব কিছুর ব্যবস্থা করছি, শুধু তুই রাজি হলেই হবে। আর রাজি না হয়েও পারবি না, ছেলে কিন্তু অনেক সুন্দর আর ভালো। সবই বুঝলাম, কিন্তু আমাকে দেখলো কিভাবে? আর ছেলেটার নাম কি? তুই নাকি প্রতিদিন কলেজে যাওয়ার সময় ওর বাড়ির সামনে দিয়ে যাইতি, তখন থেকে তোকে ভালোবেসে ফেলে। আর ফেসবুক থেকে তোর অনেকগুলো ফটো নিছে। আর ছেলেটার নাম রাকিব। কিন্তু কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? ও তোর জন্য একদম পারফেক্ট। আর বললাম না তোকে দারুণ একটা খবর দিব, তাহলে আমিও জনিকে ভালোবাসি। হোমা, তাই নাকি? তা কবে থেকে ভালোবাসিস? তাহলে এইভাবে অবহেলা করলি কেন? কেন এত অপমান করলি? জানিস, ছেলেটা ভীষণ ভালো। আমি ওকে একদিন ভালোবাসার কথা বললাম, কিন্তু জনি আমাকে তখন গ্রহণ করে নাই। তার একমাত্র কারণ সে তোকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো, আর এখনো বাসে। শুধু তুই বুঝিস নাই জনির ভালোবাসা। এত অবহেলা অপমান করার পরেও কেন জনি তোর কাছে পড়ে আছে জানিস? শুধু তোকে ভালোবাসে বলে। কিন্তু তার প্রতিদান ছেলেটাকে কি দিলি? শুধু অবহেলা আর অপমান ছাড়া। তাই এখনো সময় আছে, জনের কাছে ক্ষমা চেয়ে নে আর একসাথে নতুন জীবন শুরু কর। ক্ষমা তো চাইবো, কিন্তু এখন না। ওর জন্মদিনে ওকে সারপ্রাইজটা দিব। জনের জন্মদিনে আমার ভালোবাসা হবে ওর প্রথম উপহার। সবকিছু ভুলে কাছে টেনে নিব, আর কখনো কষ্ট দিব না। শুধু দিনটার অপেক্ষায় আছি। তাই ভালো হবে। কিন্তু হঠাৎ করে এত পরিবর্তন আসলো কোথা থেকে? কি হয়েছে একটু বলবি প্লিজ? যে তুই কিনা জনের নাম শুনলেই রাগে আগুন হয়ে যেতি, আজ সেই তুই কিভাবে এত বদলে গেলি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি বলবি প্লিজ? সময় হলে ঠিক সব জানতে পারবি। এখন রেডি হয়ে নে, আজকে আমার সাথে তোকে যেতে হবে। রাকিব তোর জন্য অপেক্ষা করছে। সবই বুঝলাম, অন্তত তুই তো আমাকে জানাতে পারতি রাকিব। আমি যদি জানতাম তাহলে সত্যি সবকিছু জানাতাম। আমি তো জানতাম না যে তুই দিশাকে চিনিস, আর তোমাদের এই রকম একটা সম্পর্ক ছিল তাও জানতাম। আর বড় কথা, তুই তো ঈশিতাকে কিছু না বলে চলে গেলি বিদেশে, একবারও জানানো দরকার মনে করলি না। কিন্তু আমি একটা বিষয় বুঝতেই পারছি না, ঈশিতার এত পরিবর্তন হলো কেন? এর পিছনে কোনো কাহিনী আছে। আচ্ছা দোস্ত, তাহলে এখন উঠি, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি কালকে অফিস যেতে পারবো না। দিশার সাথে একটু সময় কাটাতে চাই। প্লিজ দোস্ত, শুধু কালকের জন্য ছুটি চাই। শুধু কালকে না, তোকে 1 সপ্তাহ ছুটি দিলাম, যত পারিস সময় কাটা। তবে ছুটি শেষে চলে আসিস। দিশার খেয়াল রাখিস, কখনো কষ্ট দিস না। আর দিশা আমার বন্ধুটা কিন্তু সাদাসিধে আর ইমোশনাল, তাই কখনো ওকে অবহেলা বা ইগনোর করিও না। আর তুমি আমাকে ক্ষমা করে দিও জনি। জানি আমার এই অপরাধের ক্ষমা নেই। ঈশিতাকে আর কষ্ট না দিয়ে কাছে টেনে নাও। অনেক কষ্ট আছে মেয়েটা। তুমি তো জানো, প্রিয় মানুষটির দেওয়া অবহেলা মৃত্যুর সমান। যদি বেশি ইগনোর করো ঈশিতাকে, তাহলে জীবনে তাকে হারিয়ে ফেলতে পারো। আরে ক্ষমার কি আছে? আমি তো চাইতাম তোমার জীবনে এমন কেউ আসুক যে সবসময় তোমাকে ভালোবাসবে, সুখে রাখবে। আর দেখো, পেয়ে গেলে বিশ্বস্ত মানুষটাকে। আর রাকিবও পেয়ে গেল তার ভালোবাসার মানুষটিকে। আর আমাদের বাড়ি আবার আসবে, কিন্তু পরের বার যেন ঈশিতাকে সাথেই দেখি। মুচকি এসে বললাম, দেখবে। তাহলে এখন আসি। এরপর অর্পাকে নিয়ে চলে এলাম বাড়িতে।
তবে আজকে আমি ভীষণ খুশি। ঈশিতা আমাকে আরো 4 বছর আগে থেকে ভালোবাসতো, কিন্তু এত তাড়াতাড়ি ঈশিতাকে কাছে টেনে নিলে হবে না। ওকে ভালোভাবে বুঝতে হবে আপনজনের অবহেলা সহ্য করা কতটা যন্ত্রণাদায়ক। এরপর আমি ফোন করে বলে দিলাম অফিস যেন আজকে 4টায় ছুটি দিয়ে দেয়। ভালো লাগছে না, তাই রুমে বসে আছি। হঠাৎ কোথায় থেকে ঈশিতা আমার রুমে এসে হাজির। আপনি এখানে কেন? চলে যান আমার রুম থেকে। আপনাকে দেখলে আমার শরীরটা জ্বালা করে, অসহ্য লাগে আপনাকে। কি চান এখানে? এইভাবে কথা বলছো কেন? আমি তো তোমার বউ, মাফ করে দাও না প্লিজ আমাকে। কখনো তোমাকে কষ্ট দেব না প্লিজ। ভীষণ ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া আমার একটা দিনও ভাবা কষ্টকর। তোমাকে যে হৃদয়ের গোপন কুঠিরেতে বেঁধে ফেলেছি, যদি দূরে যেতে চাও তাহলে আমার কলিজা ছিঁড়ে যেতে হবে। তখন হয়তো আমি একটা জীবন্ত লাশ হয়ে যাব। মাফ করব, তাও আবার আপনাকে? অসম্ভব, কখনো আমি আপনাকে মাফ করব না। আর কি বললেন, ভালোবাসেন আমাকে? হা 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 হা। ভীষণ হাসি পাচ্ছে আপনার কথা শুনে। হঠাৎ কোথায় থেকে এত ভালোবাসার উৎপত্তি ঘটলো? আমি একদিন একজনকে ভীষণ ভালোবাসতাম, তাকেও যত্ন করে রেখেছিলাম হৃদয়ের গোপন কুঠুরিতে। কিন্তু কি পেলাম তার কাছ থেকে? দিন শেষে অবহেলা আর অপমান হলো আমার পথ চলার সাথী। আর আমিও এখন জীবন্ত লাশ হয়ে জীবনযাপন করতেছি। তাই কাউকে আর জীবনের সাথে মিশাতে পারবো না। ভালোবাসা সবার জীবনে একবারই আসে, আমারও ছিল, কিন্তু তা আজকে লাশ হয়ে গেল। আমার হাতটা ধরে ঈশিতা বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই, ভীষণ ভালোবাসি তোমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। এখন যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে চিরতরে হারাবে। তুমি আমাকে ছেড়ে কয়েক বছর দূরে ছিলে, আমি কিন্তু চিরতরের জন্য দূরে চলে যাব, এমন দূরে যেখানে গেলে কেউ আর কখনো ফিরতে পারে না। আমার হাতটা ছাড়ুন। যখন খারাপ ব্যবহার করেছেন তখন বোঝার কথা ছিল, এখন না। আরে কোথায় যাবেন? চিরতরের জন্য দূরে? তো চলে যান না, কি আটকে রেখেছে? আমার হাত ছাড়ুন। না, আমি তোমার হাত ছাড়বো না। আগে বলো ভালোবাসি। আপনাকে বলছি হাত ছাড়তে। হাত ছাড়ুন, না হয় আমি কিছু একটা করে ফেলবো। যত কিছুই হোক আমি তোমার হাত ছাড়বো না। ছাড়বেন না তো? বললাম তো ছাড়বো না। আমি জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে ঈশিতাকে 2টা থাপ্পড় মারলাম। ঈশিতা হয়তো আমার থেকে এইরকম কিছু আশা করে নাই। ওই, তোর সমস্যা কি? আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না, আমি অর্পাকে ভালোবাসি। আর আগে তুই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলতি না, কিন্তু এখন তুই যদি যাস আমি এই বাড়িতে থাকি তবু থাকবো না। এখন দূর হ আমার সামনে থেকে। আমার সামনে আসার চেষ্টা করবি না, তখন কিন্তু আরো খারাপ হবে তোর সাথে। যত সব নষ্ট মেয়ে কোথাকার। আমার কথা শুনে মেয়েটা আর এখানে দাঁড়াতে পারলো না, কান্না করতে করতে চলে গেল। এখন আমার নিজেরই কান্না আসতে লাগলো। মেয়েটাকে এইভাবে মারাটা ঠিক হয় নাই। থাপ্পড়টা অনেকটা জোরেই লেগেছে, ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো মেয়েটার। কথাগুলো ভাবতেই কান্না চলে এলো। আমি কান্না করতে লাগলাম, সরি ঈশিতা, তোমাকে এইভাবে কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমারও যে কিছু করার নাই। ভালোবাসার মায়াজালে বন্দি আমি, নিজেকে নিজেই বলতে লাগলাম। তবে মেয়েটা শেষ কথাটা আমাকে বেশি ভাবাচ্ছে। ওকে চিরতরের জন্য হারাতে হবে। তবে কি মেয়েটা ওর নিজের কোনো ক্ষতি করবে না তো? না, এই মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে, কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আর কোনো কিছু না ভেবে একটু ঘুমাতে চেষ্টা করলাম, ঘুম কিছুতেই আসছে না। কি জানি মেয়েটা কি করতেছে। আমি শোয়া থেকে উঠে ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে এগোতে লাগলাম। দরজার কাছে এসে ভিতরে তাকিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে। একটু কাছে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখি মেয়েটার চোখ দুটো ফুলে আছে। ওকে দেখেই বুকের ভিতরটায় ঝড় শুরু হয়ে গেল। মনে হয় অনেক কান্না করেছে। মোবাইলের লাইটের আলো চোখে পড়াতে ঈশিতার ঘুমটা ভেঙে গেল। আমাকে দেখেই এক প্রকার জড়িয়ে ধরল। আমি কিছুক্ষণ সময় চুপ করে রইলাম। এরপর বললাম, আমাকে ছাড়েন, এইভাবে জড়িয়ে রেখেছেন কেন? জড়িয়ে ধরে রেখে ঈশিতা বলতে লাগলো, না, ছাড়বো না। ছেড়ে দিলেই আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। আমি তা কখনো হতে দিব না। ভীষণ ভালোবাসি তোমায়। যদি কখনো দূরে চলে যাও তাহলে আমি সত্যিই মরে যাব। জানো, আজকে তোমার থাপ্পড় দেওয়াতে কষ্ট পাই নাই, কষ্ট পাইছি তোমার কথাগুলোতে।
প্লিজ আমাকে মাফ করে দাও, কখনো তোমাকে ভুলতে পারবো না। আর যদি দূরে চলে যাও তাহলে আগে আমাকে শেষ করে দাও, তারপর চলে যাও। সবকিছু ভুলে আমাকে কাছে টেনে নাও। আচ্ছা যাব না, এখন ঘুমাও। শুভরাত্রি। তারপর আমিও ঈশিতার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম। ঈশিতা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ঠোঁটের কোণায় এখনো রক্তের দাগ লেগে আছে, আর গালে আছে 5 আঙ্গুলের দাগ। মেয়েটা আজকে ভীষণ মায়াবী লাগছে। অন্যরকম একটা মায়া কাজ করছে ওর মুখে। ওর মায়া ভরা মুখটা আমাকে ওর দিকে টানছে। তবু নিজেকে সামলিয়ে নিয়ে ঈশিতাকে ডাকতে লাগলাম। ঈশিতা, এই ঈশিতা, ওঠো। এখানে কেন আসলে? আরে আমাকে ছাড়ো, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠে পড়ো। ঈশিতা উঠে দেখে ও আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমাকে দেখে ভীষণ লজ্জা পেল ঈশিতা। আর আমার মুখে তুমি ডাকটা শুনে ঈশিতা অনেকটা বিস্মিত হলো। এরপর আমাকে ছেড়ে ঈশিতা দৌড়ে চলে গেল। এরপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নিচে ঈশিতা আর অর্পা দুইজন বসে গল্প করছে। আমি গিয়ে তাদের সাথে বসে পড়লাম আড্ডাতে। অনেক মজা হয়েছে, তবে ঈশিতাকে আজকে ভীষণ খুশি দেখাচ্ছে। মেয়েরা বেশি কিছু চায় না, শুধু নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু ভালোবাসা পেলেই তা তাদের জন্য যথেষ্ট। ঈশিতাও তার ব্যতিক্রম নয়। ঈশিতা কেন এত খুশি তা তো আমি জানি। এরপর সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি রুমে চলে আসলাম। অফিসে যাব তাই রেডি হতে লাগলাম। হঠাৎ করেই অর্পা আমার রুমে এলো। কিছু বলবে নাকি অর্পা? আমি অফিসে যাব, কিছু প্রয়োজন হলে বলো। না, আমার কিচ্ছুর প্রয়োজন নেই। তোমাকে একটা কথা বলতে চাই। আমি আর এখানে থাকতে পারবো না। বলো, কি বলবে? আর থাকবে না কেন? ঈশিতা কি কিছু বলেছে? তাহলে আমাকে বলো, তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছে? না, ঈশিতা কিছু বলে নাই। জানো, ঈশিতা খুব ভালো মেয়ে। আসলে আম্মু ফোন করেছে, আমাকে বাড়িতে যেতে বলেছে। আমার নাকি বিয়ে ঠিক করেছে। বিয়েতে আব্বু আম্মু সবাই রাজি আছে। আর আমার বিয়ের মধ্যে দিয়েই তারা আবার এক করতে পারবো। আর এর জন্য আমাকে যা করতে হয় করব। তবু আব্বু আম্মুকে এক করবই। যদি এর জন্য আমাকে বিয়ে করতে হয় তাতেও আমি রাজি আছি। আমি সব সময় তাদের সুখে দেখতে চাই। আর তোমাকে এইটাই বলতে এসেছি। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। তুমি প্লিজ আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে আসো। ও, তা কবে ঠিক করলো বিয়ে? যদি তোমার বিয়ে করাতে আন্টি আঙ্কেল আবার এক হয় তাতে সমস্যা নাই, কিন্তু ছেলেটাকে কিরকম ছেলে স্বভাব? আর এখনই যেতে হবে নাকি? ছেলেটা খুব ভালো। আর ও হচ্ছে আমার মামাতো ভাই, আমার সমবয়সী। আব্বু আম্মু সবাই রাজি। এখন কি আমি না করতে পারি? আমি সব সময় তাদের হাসি খুশি দেখতে চাই। আর বিয়েটা কবে আমাকে এখনো বলে নাই, শুধু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। তাহলে ভালোই হবে। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আমি ভালোভাবে রেডি হয়ে নিলাম। এরপর নিচে এসে বসে রইলাম। অর্পা এখনো আসে নাই। নিচে ঈশিতাও বসে আছে। আমি ঈশিতাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, আন্টি, আমি আজকে অর্পার সাথে চলে যাচ্ছি। আবার কখনো এই বাড়িতে আসা হবে কিনা জানি না। ভালো থেকো সবাই। আর কেউ একজন আছে এই বাড়িতে, তাকে বলে দিও আমি আর ফিরবো না। আমাকে দেখলে তো আবার তার সহ্য হয় না। ওইখানে অর্পাকে বিয়ে করে নিব। আমাদের বাচ্চা হলে তবেই ফিরবো। কথাগুলো ঈশিতাকে শুনিয়ে শুনিয়ে বললাম, যাতে ঈশিতা রাগ করে। আসলে আমার এইরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। ভাবলাম ঈশিতাকে রাগিয়ে অফিসে চলে যাব। এরপর অফিস থেকে আসার সময় তার রাগ ভাঙানোর জন্য যা করতে হয় করব। এরপর আমি আর অর্পা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ঈশিতা দরজায় দাঁড়িয়ে আমাদের চলে যাওয়া দেখতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কেউ হয়তো এই কান্না শুনতে পারছে না, কিন্তু আমার কানে ঈশিতার কান্নার আওয়াজ ঠিকই বাজছে। এরপর অর্পাকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। ওর জন্য টিকিট কেটে নিলাম। 10 মিনিট পরে বাস যাত্রা শুরু করবে। মেয়েটা মনে হয় কান্না করছে। ঠিকই ধরেছি, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না। আমি গিয়ে অর্পার পাশে দাঁড়ালাম। অর্পা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, জানো জনি, আমি যাকে নিজের চাইতে বেশি ভালোবাসি সেটা হলো তুমি। ভীষণ ভালোবাসি তোমায়। ইংল্যান্ডে প্রথম তোমার সাথে আমার পরিচয় হয় নাই।
আমি তোমাকে আগে থেকেই চিনতাম। এখন হয়তো প্রশ্ন রয়ে গেল, আমি তোমাকে কিভাবে চিনি। ফেসবুকে আমার একজন প্রিয় রাইটার ছিল, অনেক ভালোবাসতাম তার গল্পগুলোকে। কিন্তু হঠাৎ ওই আইডি থেকে গল্প আসা বন্ধ হয়ে যায়। আইডিটা কে ও আর খুঁজে পাই নাই। অনেকদিন ফেসবুকে শুধু ওই আইডিটা খুঁজেছি। এভাবে একটা বছর পার হয়ে গেল। এরপর তুমি আমার সাথে ইংল্যান্ডে জব নাও। এরপর আমরা ভালো বন্ধু হয়ে উঠি। তো একদিন তোমার মোবাইলে একটা ফোন এসেছিল। তুমি তখন বসের কেবিনে ছিলে। আমি ফোনটা রিসিভ করার আগেই কেটে যাই। তা আমি তোমার মোবাইলে ফেসবুক দেখতে পেলাম। ভাবলাম তোমার সাথে অ্যাড হয়ে নেই। যখন তোমার মোবাইল থেকে ফেসবুকে ঢুকলাম, তখন কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলাম। কারণ এতগুলো দিন ধরে যে আইডিটা খুঁজেছি, ওটা তোমার আইডি ছিল। জানো, ভীষণ ভালোবাসতাম তোমায়, কিন্তু তুমি এখন অন্য কারো। সবকিছু তো আর চাইলেই পাওয়া যায় না। আচ্ছা, তোমার কাছে শেষ একটা জিনিস চাইবো, দিবে? কিছুক্ষণ চুপ থেকে বললাম, বলো কি চাই তোমার? আমার সাথে থাকলে অবশ্যই দিব। আমার জন্য না হয় নতুন করে গল্প লেখা শুরু করো। তোমার পাশে থাকতে পারবো না জানি, তবে তোমার গল্পগুলো আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে। প্লিজ জনি, আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করো। আবার লিখবো গল্প, শুধু আমার বন্ধুটার জন্যই নতুন করে সবকিছু শুরু। তোমাকে ভীষণ মিস করবো অর্পা। আর কান্না করছো কেন? আমি তো সবসময় তোমার পাশেই আছি বন্ধু হিসেবে। নিয়তি চাইলে আবার দেখা হবে আমাদের। আর আমার সাথে যোগাযোগ রাখবা কিন্তু। জামাইকে পেয়ে আমাকে আবার ভুলে যেও না। আমার কথাগুলো শুনে আবেগের বশে আমাকে জড়িয়ে ধরলো অর্পা, আর কান্নার গতি আরো বাড়িয়ে দিল। আর আশেপাশে সবাই আমাদেরকে দেখতে লাগলো। এই অর্পা কি করছো? সবাই দেখছে তো, এখন ছাড়ো আমাকে। সবাই কি ভাববে? আমি আর তুমি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও অন্যরা কিন্তু স্বাভাবিকভাবে নিবে না। আর তোমার বাস চলে এসেছে। আমাকে ছেড়ে দিয়ে মেয়েটা কান্না করতে করতে বাসে উঠে গেল এবং এমন সময় তার নিয়মে চলতে শুরু করলো। তার সাথে অর্পাও আমার থেকে দূরে সরে যেতে লাগলো। চোখের নিমিষে অনেক দূরে চলে গেল একজন প্রিয় মানুষ। শুধু ভালোবাসার মানুষই প্রিয় না, কিছু কিছু বন্ধু থাকে তার থেকে বেশি প্রিয়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওইখান থেকে অফিসে চলে আসলাম। অফিসে কিছুতেই মন বসছে না। রাকিবও ছুটিতে আছে। রাকিব থাকলে মজা করা যেত। এইদিকে ইশিরাকে তো রাগিয়ে চলে এলাম। মেয়েটা এখন কি করছে কে জানে। কোনো মতে দিনটা অফিসে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে ইশিতার জন্য একগুচ্ছ গোলাপ ফুল আর অনেকগুলো ডেইরি মিল্ক নিলাম। গোলাপ আর চকলেট ইশিতার অনেক প্রিয়, তাই রাগ ভাঙানোর জন্য এইগুলো নিয়ে নিলাম। এরপর আমি বাসায় চলে এলাম। কিন্তু অবাক করার বিষয়, পুরো বাড়ি অন্ধকার। তাই আমি ধীরে ধীরে বাড়িতে ঢুকলাম। এরপর ঘরের বাতিগুলো চালু করলাম। কি ব্যাপার, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? আন্টি আঙ্কেলের রুমে গিয়ে তারা নেই, তাই আমি ইশিতার রুমে গেলাম। রুমটা অন্ধকারে ছেয়ে আছে। এই অন্ধকার যেন আমাকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। আমি ইশিতার রুমের বাতি দিলাম, কিন্তু ইশিতাকেও দেখতে পাচ্ছি না। আজকে হলোটা কি? সবাই কোথায় গেল? হঠাৎ আমার চোখ গেল ইশিতার রুমের টেবিলের উপরে রাখা একটা কাগজে। কিছু একটা লেখা আছে মনে হচ্ছে। আমি কাগজটা হাতে নিয়ে পড়া শুরু করলাম। প্রিয় জনি, চিঠিটা যখন পাবে তখন হয়তো আমি চলে যাব অনেক দূরে। এখন আর কেউ তোমার ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকবে না, কেউ আর তোমাকে ডিস্টার্ব করবে না। একটা কথা কি জানো, কথায় আছে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ঠিক তেমনি তুমি থাকতে তোমার ভালোবাসা আমি উপলব্ধি করতে পারি নাই। জানো, যখন তুমি একা বাড়ি ছেড়ে চলে গেছো তখন তেমন কষ্ট পাই নাই। কষ্ট পাইছি যখন তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে অর্পার সাথে চলে যাওয়ার কথা বলছো। জানো, এই দিনটাই আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। তোমাকে অবহেলা করতে গিয়ে কখন যে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে, তা ঠিক আমি নিজেই জানি না। এখন তুমি হয়তো ভাববে যে মেয়েটা তোমাকে এত অবহেলা আর অপমান করতো, সে আবার ভালোবাসে কিভাবে। তাহলে শোনো, তুমি যখন বিদেশ যাবে তার একদিন আগে আমি একটা খবর পাই। হয়তো ভাববে কি এমন খবর। আসলে ওই দিন যে আমি পার্টিতে ড্রিঙ্ক করে মাতাল হয়ে যাওয়াতে যে ছেলেটা আমার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল, তার সাথেই আমার পথে দেখা হয়। মনে আছে তোমার? আমি ঠিক ওই 4 বছর আগের কথা বলছি। তখন আমি ছেলেটার থেকে সব সত্যি জানতে পারি, আর আমার জন্যই তুমি আমার ইচ্ছেটা পূরণ করলে। আসলে আমি খুঁড়ের মধ্যে থাকায় কিছুই বুঝতে পারি নাই। আমি ভাবলাম তুমি আমার সাথে মিথ্যে কথা বলে আমার সবকিছু কেড়ে নিতে চেয়েছো।
এরপর যখন তুমি বাড়ি ছেড়ে চলে যাও, ওই দিন তেমন কষ্ট পাইনি, কারণ তখন তুমি কোনো মেয়ের সাথে চলে যাচ্ছ না। কিন্তু আজকে অনেক কষ্ট পাইছি। আজকে তো অর্পার সাথে চলে যাচ্ছ। এখন হয়তো ভাববে এত কথা বলার মানেটা কি। একটা মানে অবশ্যই আছে, আর তা হলো আমি তোমার থেকে চলে যাচ্ছি অনেক দূরে। আমি বিষ খেয়েছি। এই দেখো, একদম কান্না করবে না। অর্পা মেয়েটা খুব ভালো, তোমার ভালো খেয়াল রাখতে পারবে। আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে কখনো নিজেকে কষ্ট দেবে না, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবে, আব্বু আম্মুর খেয়াল রাখবে আর নিজের প্রতি যত্ন নিবে। ইতি, তোমার ঈশিতা। চিঠিটা পড়ার পর যেন একটা ঘোরের মাঝে ছিলাম। সবকিছু যেন মাথার উপর দিয়ে চলে গেল। চোখ থেকে টপ টপ পানি ঝরতে লাগলো। চোখের পানিগুলো চিঠিতে পড়াতে চিঠিটা ভিজে ছিঁড়ে গেল। আমি বসে পড়লাম খাটে। সবকিছু এখনো জল্পনা, সবকিছু এখনো কল্পনা মনে হচ্ছে। মনে হয় আমি স্বপ্ন দেখছি। কেন এমন করলে ঈশিতা? এতগুলো দিন অপেক্ষা করলে আমার জন্য, আর শুধু আজকের দিনটা অপেক্ষা করলে কি হতো? আসলে তুমি আমাকে কখনো ভালোবাসো নাই। যদি ভালোবাসতে তাহলে আমাকে ছেড়ে যেতে না। আসলে কি জানো ঈশিতা, সত্যিকারের ভালোবাসাগুলো খুবই অসহায়। শুরু হয় যদিও সুখের মাঝে, কিন্তু শেষটা হয় দুঃখের। ভালোবাসি তোমায় ঈশিতা, খুব ভালোবাসি। এইভাবে একা করে না গেলেও পারতে। কতগুলো বলতেছি, এমন সময় মাথাটা ঘুরে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে হয় আর কিছুক্ষণ পরই চিরতরে চোখ দুটো বন্ধ হয়ে যাবে। এরপর কি হলো ঠিক মনে নেই। এরপর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। চোখগুলো ঠিক মতো খুলতে পারছি না। ধীরে ধীরে চোখ খুললাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এরপর একজন ডাক্তার আসলেন। অভিনন্দন। আমি একটু ভ্রু কুঁচকে ডাক্তারের দিকে তাকালাম। ও, আপনি তো জানেন না। অভিনন্দন এই কারণেই দিলাম, আজকে 47 দিন পর গোমা থেকে ফিরে আসলেন। আপনাকে 50 দিনের সময় দেওয়া হয়েছিল। যদি 50 দিন পর গোমা থেকে না ফিরতেন তাহলে আর কখনো ফেরানো হতো না। আপনার ভাগ্য ভালো ছিল আর আল্লাহ তাআলার সহায় ছিলেন। সবই বুঝলাম, কিন্তু আমার বাড়ির সবাই কোথায়? হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল। পরক্ষণেই আগের সব কথা মনে পড়ে গেল। আচ্ছা ডাক্তার, কেউ আসে নাই আমার খবর নিতে? ছিল তো। আপনার সমবয়সী একজন মেয়ে ছিল, প্রতিদিন আসতো আপনাকে দেখতে, আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো আপনার বেডের পাশে আর কান্না করতো। আজকে কি সেই মেয়েটা এসেছে? না, এখনো আসে নাই, তবে প্রতিদিন এই সময় আসতো। আজকে কেন দেরি করছে বুঝতে পারছি না। আচ্ছা, এখন আমাকে যেতে হবে। আর হ্যাঁ, আপনার এখন চলাফেরা বারণ। একদম চলাফেরা করার চেষ্টা করবেন না, কারণ আপনি এখনো ঠিক মতো সুস্থ হয়ে ওঠেন নাই। টেক কেয়ার। ধন্যবাদ ডাক্তার। এরপর আমি বেডে শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। কিভাবে নিয়তি আমার সাথে এইভাবে মোড় নিল। নিভে গেছে সব আলো, সব ভালোবাসা। কথাগুলো ভাবতে গিয়ে চোখের পানি জমে গেল। এরপর হঠাৎ কারো উপস্থিতি টের পেলাম। সামনের দিকে তাকাতেই হা করে রইলাম। আমার পৃথিবীতে আবার আলো জ্বলতে শুরু করলো। আমি শুধু চেয়েই আছি। কি হলো মিস্টার, হা করে তাকিয়ে আছেন কেন? ভূত দেখলেন নাকি? তুমি? আমি আমার কিছু না বলে বেড থেকে উঠে যাওয়ার জন্য হাতে যে স্যালাইনের লাইনটা ছিল তার টান দিয়ে খুলে ফেললাম এবং উঠে ঈশিতাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু আমি সক্ষম হলাম না। ঠিক মতো না হাঁটতে পারায় পড়ে যেতে লাগলাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ধরে ফেলে। এরপর আমাকে এনে বেডে বসিয়ে দেয় আর ঈশিতাও আমার পাশে বসে। আমি সাথে সাথে ঈশিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আর কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঈশিতাও আমাকে জড়িয়ে ধরলো। হাই পাগল, কান্না করছো কেন? আমি তো এখানেই আছি। এই দেখো, তোমার ঈশিতার কিছুই হয় নাই। তোমার ঈশিতা তোমারই আছে। আমি এক প্রকার কান্না করতে লাগলাম। আরে কান্না করছো কেন? ভালোবাসি তোমাকে, কখনো কি ছেড়ে যেতে পারি? তাহলে এরকম করলে কেন? আর চিঠিটার মানে কি? প্লিজ আমাকে সবকিছু খুলে বলো। আসলে চিঠিটা মিথ্যা ছিল। তোমার অবহেলা আর নিতে না পেরে আম্মুর সাথে পরিকল্পনা করে এই মিথ্যে নাটকটা সাজিয়েছি। আসলে এত কিছু হবে জানা ছিল না। এইরকম না করলেও পারতে। যাও, ভালোবাসি না তোমাকে। আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। ওরে আমার বাবুটা বুঝি রাগ করেছে। সরি, আর কখনো এরকম করব না। আসো, তোমাকে আদর করে দিই। দাও।